সো লাস্ট চ্যাপ্টারে বা লাস্ট যেই স্লাইড নিয়ে আমরা আলোচনা করেছি, যে স্লাইডে, তো সেখানে আমরা পাইথন তো পাইথন কেন পড়বো এই পর্যন্ত এসেছি আর কি। অর্থাৎ কম্পিউটারের বেসিক সম্পর্কে মোটামুটি আমরা একটা আইডিয়া নিয়েছি, কম্পিউটার কিভাবে কাজ করে বা কি তার ল্যাঙ্গুয়েজ বা তার বিভিন্ন অপারেশন গুলো সম্পর্কে আইডিয়া নিয়েছি। এখন হলো পাইথনের আমরা ভিতরে ঢুকবো, পাইথন ইনস্টল করে কাজ করব এবং ওয়েবে কিভাবে কাজ করা যায় সেগুলো আমরা এখন করব আর কি, এখান থেকে শুরু করব। সো আমরা পাইথনের একেবারে ফান্ডামেন্টালস আজকে কিছু জিনিস এনেছি, আস্তে আস্তে গ্রাজুয়ালি আমরা পাইথনের ফান্ডামেন্টাল গুলো আলোচনা করব এবং সাথে সাথে আমরা এগুলি হ্যান্ডস অন ল্যাবও করে দেখবো আর কি। অর্থাৎ সাথে সাথেই তোমাদেরকে কমান্ড ধরো একটা কথা বললাম, এটা রান করে দেখাবো। ঠিক আছে, সো আমরা শুরু করতে যাচ্ছি পাইথন ফান্ডামেন্টালস। আজকে আশা করি এই জিনিসগুলো কভার করতে পারবো। আচ্ছা, মানে পাইথন ফান্ডামেন্টালস এর মধ্যেই সীমাবদ্ধ নয়, আমি জাস্ট এই কয়টা জিনিস আজকের জন্য তৈরি করতে পেরেছি। আজকে যদি কভার না করতে পারি তাহলে সামনের দিনের মধ্যে কভার করব। এখানে আরো জিনিস অ্যাড হবে আর কি, অর্থাৎ টপিক আরো অ্যাড হবে, স্লাইড আরো অ্যাড হবে। ওকে, সো পাইথনের জন্য পাইথন আমাদের কম্পিউটারে যদি চালাতে চাই, যারা মোবাইলে, যাদের কম্পিউটার নাই তারা ওয়ারিড হবার কোনো কারণ নাই, তারা মোবাইলে করতে পারবা। কিন্তু তোমার জেনে রাখাটা ভালো কম্পিউটারে কিভাবে এটা ইনস্টল করে এবং কিভাবে চালায়, সেই জিনিসগুলো তোমার জেনে রাখা ভালো। সো এই জন্য আমরা কিভাবে এটা ডাউনলোড করে এবং ইনস্টল করে সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো, এবং ইন্টারেক্টিভ শেল নিয়ে কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখাবো। সো যখনই কোনো অ্যাক্টিভিটি এই ধরনের কথা লেখা থাকবে তার মানে হচ্ছে কোনো কিছু একটা করে দেখাবো, এরকম বিষয়টা আর কি। ওকে, সো আমরা একটু ইনস্টল করতে চলে যাই। ইনস্টল করার আগে আমাকে তো এটা ডাউনলোড করতে হবে। সো ক্রোমের কোনো একটা নিউ ট্যাব ধরো আমরা এখান থেকে ওপেন করি, নিউ উইন্ডো। সো পাইথন ইনস্টল করার জন্য বা পাইথন তোমার পিসিতে রান করার জন্য বেস্ট হচ্ছে পাইথনের যে নিজস্ব সফটওয়্যারটা আছে সেটাই ডাউনলোড করে নেওয়াটাই ভালো। সো আমরা যদি এটা ডাউনলোড করি, সো এখানে তুমি ডাউনলোড পাচ্ছ। সো অন্য কেউ যদি, অন্য কোনো কারো যদি অ্যাপল ম্যাকেন্টোশ থেকে থাকে তাহলে ম্যাক ওএস এক্স এখানে যাবা। কারো যদি ধরো অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে থাকে বা অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে ইউজ টু হয়ে থাকো, সেটা তুমি এখান থেকে ওই প্ল্যাটফর্মের জন্য বা ওই অপারেটিং সিস্টেমের জন্য এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। আমরা উইন্ডোজ যেহেতু 3.8.5 একেবারে লেটেস্ট যেটা, সেটা আমরা একটু ডাউনলোড করার চেষ্টা করি। ডাউনলোড করার চেষ্টা করা মানে দেওয়ার সাথে সাথেই দেখতেছো একটা ফাইল সে ডাউনলোড করতেছে। সো আমি এটা ডাউনলোড করতেছি। ওকে, সো এখন এটা আমরা রান করব। আমি এই পিসিতে এখন পর্যন্ত কোনো কিছু ইনস্টল করিনি, ঠিক আছে, মানে পাইথন এই পিসিতে নাই, একেবারে নতুন পিসি এটা। সো এখানে পাইথন নাই, এটা আমি ইনস্টল করি না এই জন্যই, কারণ হচ্ছে যাতে একদম প্রথম থেকে তোমাকে দেখাতে পারি। ওকে, এখানে একটা কথা আছে, অ্যাড পাইথন 3.8 টু পাথ। এটা যদি টিক চিহ্ন দিয়ে দাও তাহলে কিছু সুবিধা পাবা, সেই সুবিধাটা আমি ইনস্টল হওয়ার পরে দেখাবো। সো এটা টিক চিহ্ন দিয়ে দিলাম। এটা সব ইউজারের জন্য করবা কিনা এটা তোমার ব্যাপার। আচ্ছা, এরপরে তুমি এই লোকেশনটা যদি পাইথন যদি এই জায়গায় ইনস্টল সে একটা লোকেশনে করতেছে, তুমি যদি ওখানে না করতে চাও তাহলে এই কাস্টমাইজ ইনস্টলেশনে যে তুমি ওটা চেঞ্জ করতে পারবা। আর বাকি সব বাই ডিফল্ট যেটা আছে সেটা থাকলেই ভালো। সো আমরা স্যার, এখানে, হ্যাঁ এটা যে 32 বিটের ইয়ার জন্য, পিসির জন্য, আচ্ছা, যাদের 32 বিটের 64। জন্য। ওকে, 64 এরও আসলে থাকার কথা। চলো একটু দেখে আসি তাহলে 64
ওদের আছে কিনা, মানে থাকার না থাকার তো কারণ নাই। ভিউ ফুল লিস্ট অফ ডাউনলোড যদি এখানে দাও তাহলে ওরা দেখাবে। স্যার 32 তো 64 এও চলবে। হ্যাঁ 64 এ চলবে, কিন্তু 64 এর জন্য যদি ওরা কোনো কিছু তৈরি করে রাখে তাহলে এটা আসলে 64 এর জন্য ডেডিকেটেড, সো ওখানে ওইটা ভালো কাজ করবে আর কি। বুঝতে পেরেছো? পাইথন 64 বিট, পাইথন 64 বিট ডাউনলোড যদি লিখে দেখি, python.org তে আসতেছে 64 বিট বাইনারিজ। সো তাদের 64 বিটের জন্য আছে XP or earlier, that is Python 3 release. স্যার মাঝে মাঝে দেখা যায় 32 এর জন্য 86 লিখে, এর মানে কি? হ্যাঁ x86, এটা আসলে হচ্ছে x86 যেটা লিখে এটা হচ্ছে প্রসেসরের আর্কিটেকচার, ঠিক আছে? সো মানে তুমি এটা বুঝতে গেলে আসলে মাইক্রোপ্রসেসর নিয়ে একটু আইডিয়া থাকতে হবে আর কি। সো x86 বলতে ওই 86 নাম্বার দিয়ে শুরু যে সমস্ত প্রসেসর, মেইনলি ওইরকম কিছু প্রসেসরের কথা বোঝায় আর কি। অর্থাৎ 32 বিট অপারেটিং সিস্টেম বা 32 বিট আর্কিটেকচারের উপরে ডিপেন্ড করে যে অপারেটিং সিস্টেম গুলো তৈরি বা যেই সিস্টেম গুলো তৈরি সেই গুলোকে বোঝানোর জন্য ওই x86 বলা হয় আর কি। ওখানে মাইক্রোপ্রসেসরের মডেলের মধ্যে 86 দিয়ে শুরু হয় আর কি, এরকম একটা ব্যাপার আছে আর কি। বুঝছো? সো ওটা আরেকটু সার্চ দিলে তুমি ভালো পাবে। আচ্ছা, এমবেডেবল জিপ ফাইল এক্সিকিউটেবল ইনস্টলার নামানো যায় AMD64 যেহেতু লিখতেছে। ওকে, আমরা এখান থেকে নামাতে পারি এক্সিকিউটেবল ফাইলটা। সো খুবই দ্রুত নেমে যাচ্ছে, সো আমাদের সমস্যা নেই। সো ওইটাও যে চলবে না এমন না, ওইটাও চলবে, কিন্তু যেহেতু 64 এর আছে এখানে আমরা সেটাই ইউজ করতেছি, সমস্যা নাই। ওকে, পাইথন 3.8 পাথের কথা তো বললাম, আর এখানে সবকিছু ডিফল্ট রেখে করতে চাইলে এখানে দিবে, এবং তোমার কাছে একটা পারমিশন চাইলো, তুমি পারমিশন দিয়ে দিলে, অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন দিয়ে দিলে। সো এখন এটা ইনস্টল করতে থাকবে, আস্তে ডাউনলোড হয় বা ই হয়, এটাতে তুমি ভয় মানে তোমারটা ডাউনলোড হবে না বা এরকম কোনো চিন্তা করার কোনো কারণ নাই। সো আমরা দেখছি প্রায় ইনস্টল হয়ে গেছে, প্রায় অ্যাড করে দিল। সো আমাদের পুরোপুরি ইনস্টল হয়ে গেল। স্পেশাল থ্যাঙ্কস টু মার্ক হ্যামন্ড উইদাউট এসে ব্লা 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 লিখে দিয়েছে। ওকে, সো তুমি যদি অনলাইন টিউটোরিয়াল দেখতে চাও তাহলে ওরা বলছে যে আমাদের এখানে দেখতে পারো, এবং ওদের টিউটোরিয়ালটা আসলে একেবারে খারাপ না, বুঝছো? এখানে এটা দেখে লিস্টটা দেখলে আবার তোমরা ভয়টা পেয়ে যেতে পারো। সো যদি এটা ভয় পাও তাহলে এটা দেখা দরকার নেই, আমরা আস্তে আস্তে আমাদের যতটুকু লাগবে আমরা ওগুলো করে নিব, সমস্যা নেই। সো পাইথন আমার এখানে ইনস্টল হয়ে গেল, ঠিক আছে। এখন পাইথন ইনস্টল হলে আমরা সিএমডি এখানে যদি আচ্ছা সিএমডি তে পড়া যাচ্ছি, এখানে ক্লিক করলে আমরা যদি পি দেখি পাইথন আছে কিনা, এই যে পাইথন 3.8 নিউ, এখানে দেখো এই যে আইডিয়ালি একটা কিসের কথা বলেছিলাম, একটা আইডির কথা বলেছিলাম, সেই আইডিয়ালি কিন্তু এটা, ঠিক আছে। এবং পাইথন 3.8 তুমি যদি একেবারে র ফরম্যাটে চালাতে চাও তাহলে এখানে ক্লিক করতে হবে, এখান থেকেও চালানো যাবে। সো আইডিয়ালিটা হচ্ছে ইন্টারেক্টিভ না। ইন্টারেক্টিভ না বলতে আর ইন্টারেক্টিভ বলতে কি বোঝাচ্ছি আমরা সেটা একটু বলি। ইন্টারেক্টিভ হচ্ছে তুমি সাথে সাথেই রেজাল্টটা দেখতে চাও, এই ধরনের জিনিসকে আমরা বলতেছি ইন্টারেক্টিভ। সো আমরা এটা যদি একটু ওপেন করি, এই যে দেখো এখানে একেবারে পাইথনে তোমার সাথে সাথেই আউটপুটটা দিবে। ধরো প্রিন্ট, ওই যে আমরা যে হ্যালো ওয়ার্ল্ড বা এই ধরনের কিছু একটা লিখেছিলাম, ধরো হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, ঠিক আছে। সো শেষ এন্টার দেওয়ার সাথে সাথেই সে এখানে আউটপুটটা দিচ্ছে। সো এইটা, এই যে সাথে সাথেই যে একটা রিয়েক্ট করতেছে, এইটাকে বলা হচ্ছে ইন্টারেক্টিভ মোড। আর আইডিয়ালিতে তুমি যদি যাও
আইডিয়ালিতে হচ্ছে নরমাল টেক্সট এডিটরের মতো, ওইটা তুমি সাথে সাথেই পাবা না, যখন তুমি ওটাকে রান করতে বলবা তারপরে সে ওইটা রান করবে। যেহেতু এটা টেক্সট এডিটর সো হয়তো একটু টাইম লাগছে। আচ্ছা, ওই দিক থেকে আমরা সিএমডিটা একটু ওপেন করি। আচ্ছা, কোনো কারণে এটার সাব প্রসেস ডিডন্ট মেক কানেকশন, সো স্টার্টআপ ফেলিউর। সো এইখানে আসলে এই ধরনের একটা শেল থাকে যেখানে লিখে লিখে পরে ওখান থেকে রান করা যায়, এরকম একটা ব্যাপার থাকে আর কি। এটা হয়তো কোনো কারণে মানে কাজ করতেছে না। আচ্ছা, সো আমরা মেইনলি যেটা করব সেটা হচ্ছে আমরা এগুলার একটা থেকেও ধরো কাজ করব না, আমরা ওই পাইথনের ওই ইটা থেকে কাজ করতে পারতাম, কিন্তু সিএমডি কমান্ড লাইন থেকে কাজ করাটা একটু আমাদেরকে শিখতে হবে। সো কমান্ড লাইন থেকে কমান্ড লাইনকে তো আগে জানতে হবে পাইথন তোমার এখানে ইনস্টলড আছে, এবং পাইথনের যে পাথটা কোন জায়গায় পাইথনটা আছে ইনস্টলড হয়ে আছে সেটাও তাকে জানতে হবে। সো সেই জিনিসগুলো জানানোর কিছু প্রসেস আছে। সো সেটা আগে থেকে জানানো, মানে অলরেডি জানানো আছে কিনা সেটা আমরা দেখার একটা উপায় আছে। ধরো পাইথন লিখে তারপর আমি ভার্সন দিলাম, ঠিক আছে, আননোন অপশন, আচ্ছা সরি, পাইথন হাইফেন হাইফেন ভার্সন, ওকে, পাইথন লিখে হাইফেন হাইফেন স্যার, ভার্সন লিখলাম। হ্যাঁ বলো। কমান্ড প্রম্পটটা যদি একটু বড় করতেন। ওকে ওকে, কমান্ড প্রম্পটটা বড় করতে হলে যেতে হবে প্রপার্টিসে, সেখান থেকে গিয়ে বড় করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ওকে, সো এখন কি মোটামুটি দেখতে পাচ্ছ না আশা করি? জি স্যার। ওকে, সো এই পাইথন হাইফেন হাইফেন ভার্সন লিখলে পরে তোমাকে যদি কোনো একটা সুন্দর এই যে আউটপুট দেখাচ্ছে, তার মানে হচ্ছে সে আসলে পাইথনটাকে চিনে ফেলেছে। কিভাবে চিনে ফেলেছে? ওই যে আমরা ইনস্টলেশনের সময় অ্যাড টু পাথ দিয়ে আসছি, ওই পাথ থেকে সে, ওইটার মানে হচ্ছে পাইথনটাকে আমরা চিনিয়ে দিচ্ছি। কোথায় চিনিয়ে দিয়েছে সে, ওই পাথটাকে টিক চিহ্ন দেওয়ার ফলে কোথায় পরিবর্তনটা হয়েছে সেটা আমরা দেখাবো। তার আগে আমরা একটু দেখে আসি পাইথনটা আসলে আছে কোথায়। ঠিক আছে, পাইথনটা আসলে আছে কোথায় সেটা আমরা একটু দেখে আসি। আমাদের উইন্ডোজ, আমরা তো প্রোগ্রাম ফাইলসে তো থাকার কথা না, এটা কোথায় যেন ইনস্টল হয়েছে, অ্যাপ ডাটার মধ্যে কোনো একটা জায়গায়, তাই তো? আচ্ছা, সেটা কোথায় ইনস্টল হয়েছে সেটাও আমরা খুঁজে পাবো, সেটা আরো সহজে খুঁজে পাওয়া যায়। এমনিতে তোমার ওই ইনস্টলেশনের পাথটা দেখে রাখলে ই করা যেত। এখন একটু বলি যে অপারেটিং সিস্টেম কিভাবে জানলো পাইথনটা কোথায় আছে। এখানে এই রাইট ক্লিক করে উইন্ডো, আমাদের মাই কম্পিউটারের মধ্যে রাইট ক্লিক করে তারপর তুমি এই জায়গাটায় আসতে পারতেছো। এই জায়গাটায় আসার পরে অ্যাডভান্স সিস্টেম সেটিং, এখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। কারো যদি মনে হয় যে মানে প্রসেস গুলো মনে রাখতে পারতেছো না, মনে রাখার প্রয়োজন নাই, কারণ এটা যেহেতু ভিডিও হিসেবে থাকতেছে তুমি এখানে এসে আবার জিনিসগুলো দেখতে পাবে। এখানে একটা পাথ ভেরিয়েবল বলতে এইখানেও একটা আছে, এইখানেও একটা আছে, এই দুইটার একটার মধ্যেই সাধারণত পাইথনটা অ্যাড টু পাথ করার ফলে এই জায়গায় সে সেটা অ্যাড করে দেয়। সেখানে যদি আমরা এডিট দেই তাহলে দেখবো যে পাইথনটা এখানে অ্যাড হয়ে আছে। এই যে এটা হচ্ছে এই ইয়েতে হচ্ছে পাইথনের স্ক্রিপ্ট গুলা যেখানে আছে, এইখানে যত কিছু তুমি অ্যাড করে দিবা সেটা হচ্ছে সিএমডি থেকে অটোমেটিক্যালি সে ওই ডিরেক্টরিতে, স্ক্রিপ্ট ডিরেক্টরিতে যত ফাইল আছে সেগুলোর নাম ধরে এখানে দিলেই সে ওই ফাইলগুলোকে পাবে। নরমালি এই সিএমডি থেকে এই জিনিসটা যদি না থাকে, এই জিনিসটা যদি ডিলিট করে দেই তাহলে কিন্তু সিএমডি থেকে পাবে না। সিএমডি এই মানে কমান্ড প্রম্পট থেকে, এটাকে কমান্ড প্রম্পট সংক্ষেপে সিএমডি বলা হয়, এই সিএমডি থেকে তোমার এই কি বলে পাইথনের ইয়েটা কোথায় আছে, কম্পাইলারটা কোথায় আছে সেটা সে জানবে না। আচ্ছা, পাইথনের কম্পাইলার প্লাস আরো কিছু স্ক্রিপ্ট সহ সে এখানে রেখেছে। সো আমরা দুইটা পাথ সে অ্যাড করে দিয়েছে। সো আমরা ওই অ্যাড পাথ না দিলে সে এই দুইটা জিনিস অ্যাড করবে না। সো অ্যাড না করলে তোমার এই সিএমডি থেকে তুমি ইউজ করতে পারবা না, কমান্ড প্রম্পট থেকে ইউজ করতে পারবা না। সো আমরা যেহেতু অটোমেটিক্যালি এটা করা যাচ্ছে, সো আমরা এটা নিয়ে আর হেডেক না করতেছি আপাতত।
আমরা ওই যে যেই ফাইলের পাথটা কপি করে আনলাম সেই ফাইলের পাথটা যদি এখানে পেস্ট করে দেই তাহলে তারা ডাইরেক্টলি ওই ইয়েতে চলে যাবে, অর্থাৎ এই অ্যাপ ডাটা লোকাল প্রোগ্রাম পাইথন 3.8 কে 38 লিখছে আর কি। সো এইখানে তোমার এই পিআইপি কিছু জিনিসপত্র আছে, এটা আমাদের আবার দরকার নাই। পাইথন হচ্ছে এই পাইথন লিখলে এই যে এই এই প্রোগ্রামটা হচ্ছে পাইথনের কম্পাইলার বা ইন্টারপ্রিটার আর কি। ঠিক আছে, পাইথনের ক্ষেত্রে তো কম্পাইলার না, ইন্টারপ্রিটার। সো এই জিনিসটাই হচ্ছে মেইন কালপ্রিট বলবা না, মানে মেইন কি বলে এটাকে, চালক যদি বলো, তাহলে এর কারণেই আসলে পাইথন প্রোগ্রামটা আমরা রান করতে পারি। ওকে, সো পাইথনের ইন্টারঅ্যাক্টিভ শেল তুমি চাইলে সিএমডি থেকেও যেতে পারো, জাস্ট পাইথন কথাটা লিখলে সে পাইথন ইন্টারঅ্যাক্টিভ শেলের ভিতরে চলে গেল। ঠিক আছে, সো ইন্টারঅ্যাক্টিভ শেল এর মধ্যে তুমি এখান থেকে করতে পারবা। এছাড়াও তুমি কোন একটা ফাইলের মধ্যে পাইথনের প্রোগ্রাম লিখে সেটাকেও এখান থেকে রান করতে পারবা। সো আমরা আরেকটু ইউজ টু হওয়ার পরে, এটার সাথে আরেকটু ইউজ টু হওয়ার পরে আমরা ফাইলে কিভাবে প্রোগ্রাম লিখে এটা দিয়ে রান করে সেই জিনিসগুলো আমরা দেখব। ওকে, সো এখানে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো দেখি। আমরা আমাদের স্লাইডের যে এই অংশটা ডাউনলোড এন্ড ইনস্টলেশন এবং ইন্টারঅ্যাকশন শেল, সো এই ইন্টারঅ্যাক্টিভ যে শেল আছে এটার সাথেও আমরা তো এর আগে কাজ করে দেখেছি, এখানে সেম কাজ করলে আসলে কাজ হবে। আমরা এখন পর্যন্ত একটা কমান্ডই দেখেছি, সেটা হচ্ছে প্রিন্ট। এরকম প্রিন্ট আসলে এটা একটা ফাংশন। ফাংশন আমরা কাকে বলতেছি, আপাতত ফাংশন সম্পর্কে আমরা ডিটেইল পরে জানবো। আপাতত ফাংশন জেনে রাখো যে এগুলা কিছু কাজ আমাদেরকে করে দেয়। যেমন এই যে প্রিন্টটা কল করতেছি, সে আমাদেরকে এটা প্রিন্ট করে দিচ্ছে। ঠিক আছে, ফাইলে যদি তুমি প্রিন্ট করতে চাও তাহলে এই প্রিন্ট দিলে পরে ওই ফাইল বলে দিলে সে ওই ফাইলে প্রিন্ট করে দিবে। সো আমাদের কোনো কিছু প্রিন্ট করতে হলে এই প্রিন্ট ফাংশনটা দিয়ে আমরা প্রিন্ট করি। ফাংশন আর নরমাল অন্য কিছুর মধ্যে মানে পার্থক্যটা কি, বোঝার উপায়টা কি যে এটা ফাংশন। ফাংশনের মধ্যে এই যে শেষ এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে সব সময়। ঠিক আছে, ফাংশনের মধ্যে এই ধরনের একটা, সরি সেকেন্ড ব্র্যাকেট না, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এর মাঝখানে আরো অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে, আর মাঝখানে অনেক কিছু থাকতে পারে। প্রথমে একটা নাম, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এরকম কিছু প্যারামিটার, এগুলাকে আমরা বলি। সেখানে কিছু থাকবে, তারপরে শেষে আবার আমরা একটা ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিব। সো এই ধরনের মানে এখানে দেই হচ্ছে যখন যেটা দরকার, যেমন এখন প্রিন্ট করা দরকার, যদি কখনো কোনোটা ধরো সাইন কস বের করার দরকার হয়, তাহলে ওখানে যেই করেসপন্ডিং নাম্বার দেওয়ার দরকার বা অন্য কিছু দেওয়া দরকার, সেই জিনিসগুলো আমরা দেখবো। সো এটার সাথে আমরা আস্তে আস্তে দেখবো। সো যেই ফাংশন গুলো অলরেডি লেখা আছে, এই প্রিন্ট ফাংশনটা আমি নিজে কোনো কিছু লিখি নাই, এটা আমি জাস্ট ব্যবহার করতেছি। সো এই ধরনের যেগুলো আমরা অটোমেটিক্যালি পাচ্ছি এগুলাকে বলা হয় বিল্ট ইন ফাংশন। ঠিক আছে, এরকম পাইথন প্রিন্ট হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন মানে হচ্ছে এটা আমার কিছু করতে হচ্ছে না, এটা অটোমেটিক্যালি এটার সাথে বিল্ট ইন করেই দেওয়া আছে। ঠিক আছে, এটা পাইথনের সাথে এটা আসে। সো হ্যালো দিলাম, হ্যালো প্রিন্ট হচ্ছে। ওকে, সো শেল নিয়ে আরো দেখবো আস্তে আস্তে। সো এখানে কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো, তাহলে আমরা আরেকটু সামনে আগাবো তারপরে। হ্যাঁ স্যার, ব্রাউজার কি পাইথন রিড করতে পারে না? ব্রাউজার পাইথন রিড করতে পারে না? পাইথন রিড করতে পারে না বলতে মানে হচ্ছে স্যার, আমরা তো আর কি আগে HTML বা অন্যান্য জাভাস্ক্রিপ্ট এগুলো পড়ছিলাম। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ব্রাউজার দিয়ে হচ্ছে আউটপুটটা দেখতে পারতাম, কিন্তু এখানে হচ্ছে এক লাইন করতেছি, এন্টার চাপলে এরপরেই হচ্ছে আউটপুটটা দেখাচ্ছে। হ্যাঁ এটা আর কি ডিফারেন্সটা বলছিলাম। হ্যাঁ, ব্রাউজার ওই HTML CSS বা জাভাস্ক্রিপ্ট এগুলো তো ওয়েবের ল্যাঙ্গুয়েজ, বা HTML CSS দিয়া ছাড়া আসলে ওয়েব পসিবল না, ইভেন HTML ছাড়া তো কোনোভাবেই পসিবল না। ঠিক আছে, এবং ওগুলাকে কিন্তু আমরা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি না, কারণ হচ্ছে ওগুলার মধ্যে, ওটার মধ্যে তুমি যা লিখে দিবা সেই জিনিসটাই সে প্রসেস করে দেখাবে। সেখানে আমরা এখানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলবো সেই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে না হলো তারপরে আরেকটু সামনে আগালে বলবো যে এই জিনিস থাকলে পরে সেটাকে আমরা বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সরি, সো এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো এটার জন্য অবশ্যই একটা ইন্টারপ্রিটার লাগতেছে।
আর এইচটিএমএল সিএসএস ওগুলা যেহেতু আসলে কাজই হচ্ছে ব্রাউজারের সাথে, সো ব্রাউজারে ওগুলার অটোমেটিক ওগুলাকে কিভাবে ট্রান্সলেট করতে হবে সেই জিনিসগুলো থাকে। আর নাহলে ওই জিনিসগুলাই যদি না থাকে তাহলে তো তুমি আসলে ব্রাউজারে কিছুই দেখতে পারবা না, একটা র ফাইল দেখতে পাবা। র ফাইল দেখে তো আসলে তোমার তেমন লাভ নাই। সো মানে একজন নন টেকনিক্যাল লোকের কাছে ওটা কিছুই মিন করে না, ঠিক আছে? সো যার কারণে ওখানে এইচটিএমএল সিএসএস এগুলো রান করার জন্য বা এগুলো ট্রান্সলেট করার জন্য করেসপন্ডিং প্রোগ্রাম থাকে, কিন্তু পাইথন বা এগুলোর জন্য করেসপন্ডিং তোমাকে প্রোগ্রাম আসলে ইন্টারপ্রিটার এভাবে ইনস্টল করতে হবে, এছাড়া সে পারবে না আর কি। আমি কি তোমার কোশ্চেনটা মোটামুটি অ্যান্সার করতে পারলাম? জি স্যার। ওকে, স্যার থ্যাংক ইউ। হ্যাঁ বলো। স্যার আমরা তাহলে এই যে প্রোগ্রামটা লিখছি স্যার এটার আউটপুটটা কিভাবে দেখবো? আচ্ছা, এই আউটপুটটা কিন্তু সাথে সাথেই দেখিয়ে ফেলতেছে। এই ইন্টারেক্টিভ মোডে তুমি আউটপুটটা সাথে সাথেই দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমরা এটাকে একটা ক্যালকুলেটর হিসেবেও আসলে ইউজ করতে পারি। যেমন ধরো 6 + 5, ঠিক আছে, লিখলাম, এন্টার দেওয়ার সাথে সাথে সে এটা যোগ করে আমাকে দিয়ে দিল। সো এটা হচ্ছে ইন্টারেক্টিভ মোডে তোমাকে এগুলো করে দিচ্ছে। এবং তুমি ফাইল থেকে যদি রান করো, মানে এখানে সমস্যাটা হচ্ছে তুমি এরকম ধরো 6 - 5 করতে চেয়েছিলাম, সো 6 + 5 করে ফেলেছি, তাহলে তোমাকে কি আবার পুরাটা লিখতে হবে না? 6 - 5 এরকম লিখে এন্টার দিতে হবে, তারপরে রেজাল্টটা আসবে। আর যদি ফাইল হতো তাহলে তোমাকে কিন্তু এই পুরাটা লিখতে হতো না, জাস্ট প্লাসটা কেটে মাইনাস করে দিলেই হইতো। সো এটা তো একটা ছোট জিনিসের জন্য দেখাচ্ছি, তুমি যদি একটা বড় প্রোগ্রামের কথা চিন্তা করো, সেখানে আসলে বারবার এত বড় প্রোগ্রামটা লেখাটা একটু অ্যানোয়িং, ঠিক আছে? সো এই জন্য ইন্টারেক্টিভ মোডে আসলে আমরা সাধারণত কাজ করি না। জাস্ট ক্যালকুলেটর বা তোমার প্রম্পটলি কিছু যদি লাগে সেটার জন্য তুমি এই পাইথনের ইন্টারেক্টিভ শেলটা ইউজ করতে পারো। ওকে, সো মানে একটা ফাইল থেকে যা করা যাবে সবকিছুই কিন্তু ইন্টারেক্টিভ মোডে করা যায়, কিন্তু আমরা ফাইলে কেন যাই? কারণ আমাদের অনেক কিছু লজিক চিন্তা করতে হয়, তারপরে এই করতে হয়। এখানে একটু ভুল করলে আবার পুরো জিনিসটা তোমাকে দিয়ে আসতে হচ্ছে, ফাইলের থেকে সেই জিনিসটা করতে হচ্ছে না, ওই জিনিসটা জাস্ট চেঞ্জ করে তুমি ফাইলটাকে রান করতে পারতেছো। আর আউটপুট এখানেই দেখতে পাচ্ছ, এটা তো বুঝতে পারলা নাকি? ওকে, সো জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন করে ফেলো। স্যার। স্যার আমি এখানে প্রোগ্রাম লেখার সময় কি প্রোগ্রাম লেখা অবস্থাতেই কি ভুলটা দেখা দিবে স্যার? হ্যাঁ, ধরো এখানে প্রি এরকম কিছু একটা লিখলাম, ঠিক আছে, যে ধরনের ফাংশন হয়তো নেই। সো দেখতেই পাচ্ছ সে আমাকে বলতেছে ট্রাশব্যাক। ট্রাশব্যাক সাধারণত বলে আর কি যখন তোমার কোনো এরর হয়। সো বলতেছে নেম এরর, নেম এত ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ এটা তুমি কি বলতেছো আমি বুঝতে পারতেছি না। ধরো তোমাকে আমি বললাম ইলিয়া বিলিয়া খুলখুল খুসখুস খাবরা খুবরা, ঠিক আছে, এরকম কিছু একটা বললাম, তো তুমি তো বাংলা ল্যাঙ্গুয়েজ বুঝো, আমি কোন ল্যাঙ্গুয়েজে কি বললাম এটা তো তুমি কিছু বুঝলা না। সো তুমি আমাকে বলবা যে এগুলা কি বলতেছেন স্যার, কিছুই তো বুঝতেছি না। সো সে এরকমই তোমাকে বললো যে এই যে পি জে আর আই এন এগুলা বললেন, এগুলা কি বললেন আমি তো কিছুই বুঝলাম না। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তার ওয়ে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর এই তো সুন্দর সুন্দর কোশ্চেন করতেছো, মানে কনফিউশনটা এখান থেকে দূর করে নাও আর কি। প্রথম থেকেই কোশ্চেন করার অভ্যাসটা করো, কারণ প্রথম থেকেই তুমি যদি কোর্সটাকে এইভাবে নাও যে স্যার কি মনে করে, আবার অনেকগুলো কোশ্চেন হয়ে গেছে, আমি আবার কোশ্চেন করলে সবাই একটু বোর্ড হবে, এই সমস্ত চিন্তা করতে করতে তুমি ওই প্রথম থেকে যে যদি এই চিন্তা করো, তাহলে আস্তে আস্তে পরে দেখা যাবে যে তুমি আসলে শ্রিঙ্ক করতেছো, তুমি কিছুই বুঝতেছো না এবং আমাকে কোশ্চেন করার, তখন চিন্তা করবা সবাই তো সবকিছু বুঝে, আমি তো কিছুই বুঝি নাই, আমার আগেই তো অনেক কিছু বুঝা নাই। সো ওগুলা না না বুঝে এখন যদি আমি কোশ্চেন করি, যারা অ্যাটেন্টিভ তারা তো আমাকে নিয়ে হাসাহাসি করবে, ঠিক আছে? সো এই জন্য প্রথম থেকে ডে 1 থেকে তুমি, এখন আমরা পাইথনের আসল জিনিস এতদিন যা বলেছি ওগুলা তত একটা না বুঝলেও কোনো সমস্যা নাই, কোনো অংশ যদি না বুঝো আমার কোনো প্রবলেম নাই, কিন্তু এখন থেকে আসলে যে জিনিসগুলো দেখাবো সেই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, বা না বুঝলে আমাকে বারবার বলে, আমি দরকার পড়ে 10 বার 20 বারও বলবো যদি দরকার হয় আর কি। কিন্তু এগুলা তোমাকে বুঝে নিতে হবে, প্রত্যেকটা জিনিস একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝে নিতে হবে, কারণ এগুলা এমন কোনো কঠিন ব্যাপার না, এগুলা ক্লাস 5 6 7 এর স্টুডেন্টদেরকে সহজেই বোঝানো পসিবল।
আমাদের দেশে হয়তো 5, 6, 7 এখন পর্যন্ত ওগুলা ওইভাবে যায় নাই, কিন্তু রাশিয়া টাশিয়াদের কথা চিন্তা করো, ওই যে তোমাদেরকে কোড ফোর্সেসে দেখালাম না রেড কোডার, তুমি প্রায় যদি কোড ফোর্সেসে ঢুকো তাহলে প্রায় দেখবা যে ওই ফোরাম আছে তো ওদের, তো ঢুকলে পরেই কন্টেস্টের পোস্ট দেওয়া থাকে, ওখানে বিভিন্ন জন কমেন্ট করে। ধরো একটা আনইউজুয়াল টাইমে, রাশিয়ান একটা আনইউজুয়াল টাইমে কন্টেস্ট দিয়েছে, ধরো দুপুরবেলা কন্টেস্টটা দিয়েছে। সো যখন সে হয়তো একটা 6, 7 এর স্টুডেন্ট, সে হয়তো এখন ইয়েতে আছে, মানে ওই ওই টাইমটাতে সে স্কুলে থাকবে, তার প্রতিষ্ঠানে থাকবে। সো সেই মুহূর্তে সে আসলে কন্টেস্টটা করতে পারবে না। সো দেখবা যে সে একটা কমেন্ট লিখছে যে ও স্কুল টাইমে আমার এই কন্টেস্টটা পড়ে গেল, ব্যাড লাক, আমি এটা করতে পারতেছি না। আর ওখানে যখন লিখে তখন কিন্তু তার যে ইউজার আইডিটা, ওই আইডিটা সে যেই যেই মানের কোডার বা রেটিং তার ওখানে যেরকম সেই কালারটা দেখায়, ঠিক আছে? সো দেখবা যে সে রেড কোডার, অথচ ক্লাস 6, 7, 8 পড়ে সে রেড কোডার। আর আমি তো আমার জীবনে চিন্তাই করতে পারি না এই যে রেড কোডার হবো। এবার বুঝো। সো মানে ওদের দেশে এই প্র্যাকটিসটা আছে এবং ওরা ম্যাথমেটিক্যালি অনেক ডেভেলপড আমাদের থেকে। সো আমরাও আস্তে আস্তে আইসিটি এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, যদিও কেউ কিছুই বুঝতেছে না, কিন্তু আশা ধরো যে তোমাদের এখান থেকে বা এরকম আরো অনেক গ্রাজুয়েটরা যখন এগুলো শিখে বের হবে, তারা যখন এই কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ে যখন শিক্ষক হবে, তখন তারা তো জিনিসগুলো বুঝবে এবং তারা তাদের স্টুডেন্টদেরকে বোঝাতে সক্ষম হবে। তখন আস্তে আস্তে আসলে দেখা যাবে তারাও আবার একসময় টিচার হবে এসে, তো আস্তে আস্তে এক্সপার্টাইজটা এরকম ভাবে বাড়তে থাকবে। ঠিক আছে? সো মেইন কথা যেটার জন্য এখানে আসছিলাম সেটা হচ্ছে কোশ্চেন। এই জিনিসগুলো খুবই সহজ বিষয়, জাস্ট তোমাকে কোশ্চেন করে একটু বুঝে নিতে হবে। হয়তো এখন কোশ্চেন করলে খুব সহজে বুঝে যেতা, কিন্তু পরবর্তীতে কোশ্চেন করলে তোমার একটু সমস্যা হবে আর কি, দেখা গেল যে বুঝতে একটু ই হচ্ছে। আচ্ছা, ইন্টারেক্টিভ শেলে যেহেতু আমরা গিয়েছি, ইন্টারেক্টিভ শেলে আমরা আরো কয়েকটা অপারেশন দেখি, যেমন এই প্লাস করতে পারলাম, মাইনাস করতে পারলাম, ইনটু, এগুলো তো করাই যায়। ঠিক আছে? এখন কথা হচ্ছে, ধরো তুমি একটা ইকুয়েশন নিয়ে কাজ করবা। ইকুয়েশন নিয়ে কাজ করবা, যে ইকুয়েশনের মধ্যে বিভিন্ন, কি বলে এটার নাম, বিভিন্ন পার্ট আছে। তো এক একটা পার্টের তুমি এক একটা পার্টের ক্যালকুলেশন করে তুমি কোথাও রাখতে চাও। সো রাখতে চাইলে তো কোনো একটা লিটারাল লাগবে যেখানে রাখবা, তাই না? সো সেই রাখার জায়গাটা তুমি কোথায় পাবা? সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তোমার এই যে কোন একটা জায়গায় তো আমাদেরকে রাখতে হবে। সো ধরো আমরা এরকম কোন একটা জায়গায় যে রাখবো, সেটার যে কোনো একটা নাম দিতে পারি আমরা। ঠিক আছে? কিভাবে নাম দিব সেটা পরের ব্যাপার। ধরো এক্স একটা নাম দিলাম। ওকে, এক্স এর মধ্যে আমরা 45 ইন্টু 2 হিসাবে রাখলাম। ওকে, তার মানে 90 থাকবে আর কি। এটা অবশ্য সে আর দেখাবে না, কারণ এক্স এর ভিতরে এটা সে স্টোর করে রাখলো। এই যে ইকুয়াল সাইনটা দেখতেছো, আমরা সাধারণত এই ইকুয়াল সাইন দিয়ে বুঝাই দুই পাশেরটা সমান, কিন্তু এইখানে আমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে এগুলাতে সাধারণত ইকুয়াল সাইন দিয়ে বোঝানো হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ এটার বাম পাশে একটাই এই ধরনের, এগুলাকে আমরা বলি ভেরিয়েবল। ঠিক আছে? এই ভেরিয়েবলের মধ্যে সে হচ্ছে, ভেরিয়েবল হচ্ছে মেমোরির, কম্পিউটার মেমোরির কোন একটা জায়গা সে নেয় একটা ডেটা রাখার জন্য। ঠিক আছে? কোন একটা ডেটা রাখার জন্য কম্পিউটার মেমোরির কোন একটা জায়গা সে নিচ্ছে। সো সেইখানে এই যে এই নাম্বারটা, এই ইন্টিজার নাম্বারটা, এটা গুণ করে একটা ইন্টিজার নাম্বার হবে, সেটা সে রাখার জন্য প্রস্তুত করেছে এবং সেখানে সে রাখতেছে। এবং এক্স এর মধ্যে যেটা স্টোরড আছে এটা তুমি দেখতে পারো, এক্স দিলেই দেখছো এই যে সে এটা ক্যালকুলেট করে রেখেছিল 90, এখন আমরা এই 90 দেখতে পাচ্ছি। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এই যে একটা কাজ তুমি এই যে স্টোরটা করে রাখলা, অনেক ল্যাঙ্গুয়েজে এইগুলা করতে অনেক বেগ পেতে হয়, অর্থাৎ তোমাকে এটা কি ধরনের ডেটা, তারপরে অনেক জায়গায় হয়তো বলে দিতে হয় কোথায় রাখবে। যেমন সি তে তুমি যদি এই যে এইভাবে ডিক্লেয়ার করে ফেললা,
এত সহজে করতে পারতা না, এটা বলে দিতে হতো যে এটা কি ইন্টিজার নাকি এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার নাকি অন্য কোনো কিছু, এই জিনিসগুলা বলে দিতে হতো। এখানে তোমার কোনো কিছুই বলে দিতে হচ্ছে না, জাস্ট একটা নাম দিচ্ছ তুমি, সেই নামটার মধ্যে এরকম ডাইরেক্টলি ইকুয়াল দিয়ে রেখে দিতে পারতেছো। ধরো ওয়াই আরেকটা জিনিস আমরা নিলাম ইকুয়াল টু 65, আমরা ওয়াই এর মধ্যে 65 রাখলাম। সো এখন এক্স প্লাস ওয়াই মাইনাস 5 আমরা করলাম। সো এখন আমরা রেজাল্ট দেখি এন্টার দিয়ে 150, এই 90 প্লাস 65 মাইনাস 5 করতে পারতেছি। এবং তুমি চাইলে এক্সটা আসলে কয়েকবার ইউজ করতে পারো, এক্স প্লাস ওয়াই ইন্টু 2 প্লাস এক্স। আচ্ছা এক্স তো আসলে জাস্ট ওকে 2 ইন্টু এক্স এখানে আবার দিলাম। সো তুমি এই জিনিসটা পাচ্ছ। তারপর তুমি চাইলে এক্স স্কোয়ার বের করতে পারতেছো। স্কোয়ার বের করার জন্য এই ধরনের একটা কি আছে, অপারেটর আছে। স্কোয়ার বলতে এটা হচ্ছে পাওয়ার বা এক্সপোনেনসিয়েশন অপারেটর বলে এটাকে। সো ধরো এক্স স্কোয়ার বের করতে চাচ্ছি, এটা হচ্ছে 900 স্কোয়ার, ঠিক আছে, এক্স এর ভিতরে 900 ছিল, এই যে ডাবল ইনটু দিচ্ছি এটাকে বলা হচ্ছে এক্সপোনেনসিয়েশন অপারেটর। অপারেটর সম্পর্কে আমরা আরো দেখব। সো এখন জাস্ট কয়েকটা জিনিস বলতেছি। ওকে, এছাড়াও ধরো আমরা কোনো সেন্টেন্স রাখতে চাই। সো সেন্টেন্স আমরা যেগুলাকে সেন্টেন্স বলি বা আমাদের লেখায় যে ক্যারেক্টার যেগুলা, অর্থাৎ ধরো এই যে পি জে, এগুলো তো কোনো নাম্বার না, এগুলো হচ্ছে ক্যারেক্টার। সো এই ক্যারেক্টার রাখার জন্য কম্পিউটার ল্যাঙ্গুয়েজে একটা জিনিস আছে, সেটাকে বলা হয় স্ট্রিং। স্ট্রিং কিছুই না, কিছু ক্যারেক্টারের সিকোয়েন্স। কি বললাম টার্মটা? স্ট্রিং। এটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব, কিন্তু এখন জাস্ট একটু ধারণা দিচ্ছি যাতে পরে আবার বললে জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়। সো স্ট্রিং, স্ট্রিং হচ্ছে ক্যারেক্টারের সিকোয়েন্স। ধরো আমি হ্যালো লিখলাম, এখানে তো কয়েকটা ক্যারেক্টার আছে, সো এটাকে একটা স্ট্রিং বলে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে স্ট্রিং বোঝানোর ওয়ে বিভিন্ন রকম আছে। সাধারণত ডাবল কোটেশন দিয়ে বোঝানো হয় যে এটা একটা স্ট্রিং, এটা একটা ডেটা এবং এই ডেটাটা হচ্ছে একটা স্ট্রিং ডেটা, ঠিক আছে। সাধারণত এভাবে বোঝানো হয়। কোন ল্যাঙ্গুয়েজে ডাবল কোটেশন দিয়ে বোঝানো হয়, কোন ল্যাঙ্গুয়েজে সিঙ্গেল কোটেশন দিয়েও বোঝানো হয়। ওকে, পাইথনে আমরা কোনটা দিয়ে বোঝাই? পাইথনে দুইটাই কারেক্ট। তুমি এইভাবে লিখলেও সে কিছু বলবে না, এইভাবে লিখলেও কিছু বলবে না। কিন্তু কখনো তুমি একটা ধরো এই ডাবল কোটেশন ইউজ করলা, আরেকটা শেষটা করলা সিঙ্গেল কোটেশন দিয়ে, এটা হবে না, ঠিক আছে, এটা পসিবল না। শুরু করবা যেইটা দিয়ে, শেষ সেটা দিয়ে করতে হবে। এখন তোমার একটা প্রশ্ন আসতে পারে, আমরা এই ধরনের এই যে সিঙ্গেল কোটেশন, এই সিঙ্গেল কোটেশনটা দিব কিভাবে? আমরা সাধারণত সিঙ্গেল কোটেশন যেখানে ইউজ, মানে ডাটা হিসাবে সিঙ্গেল কোটেশন যেখানে থাকে সেখানে ডাবল কোটেশন দিয়ে ইউজ করি। যদি ডাবল কোটেশন ডাটা হিসাবে থাকে কোনো জায়গায়, তাহলে সিঙ্গেল কোটেশন দিয়ে এটা বোঝাই। যদি কখনো ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন মিক্সড থাকে, তাইলে কিভাবে বুঝবা? তখন যে জিনিসটা করতে হয় সেটাকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। আগে আমরা একটা এরকম স্ল্যাশ দিয়ে তারপরে একটা ইনভার্টেড কমা হলে একটা, দুইটা হলে দুইটা। ব্যাপারটা বুঝতে পারছো তো? ধরো এখানে ডাবল কোটেশন দিয়ে আমরা স্ট্রিংটা বোঝাচ্ছি, ঠিক আছে। এখন তুমি মাঝখানে ডেটা হিসাবেই ডাবল কোটেশনটা দিতে চাও, সো এখানে যদি ডাবল কোটেশন দাও, সে কি মনে করবে এই যে এতটুকু স্ট্রিং, এখানে স্ট্রিং শেষ। সো এইটাকে কোনো না কোনো ভাবে তো বুঝাতে হবে যে এটা ডেটার মধ্যেই, স্ট্রিংটার অংশই এটা, ঠিক আছে। এই যেমন একটা ক্যারেক্টার, এটাও স্ট্রিং এর মধ্যে একটা ক্যারেক্টার। সো তখন এইভাবে স্ল্যাশ দিয়ে আমরা বুঝাই আর কি। স্ল্যাশ আগে একটা এক্সাম্পল আমরা করে দেখাচ্ছি, এটাই তো বলতে চাচ্ছ? স্ল্যাশ দিয়ে করলে কি তখন হচ্ছে ওই কোটেশনটা দেখা যাবে? হ্যাঁ, কোটেশনটা দেখা যাবে। ওকে, আমরা
নেই ধরো তুমি যদি এরকম হ্যালো লিখো সিঙ্গেল কোটেশন ইটস ওকে, ডাবল কোটেশন দিয়ে যদি লিখো হ্যালো দেন ইটস ওকে, সে আসলে সিঙ্গেল কোটেশন দিয়ে ইন্টারনালি রাখতেছে, সো তোমাকে সিঙ্গেল কোটেশনেই দেখাচ্ছে। ওকে, এখন আমরা হ্যালোর পরে ধরো হি ইজ গুড কোনো কিছু একটা লিখতে চাচ্ছি, তো হি ইজ গুড এভাবে লিখলাম। সো ডাবল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন ইউজ করতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু ধরো সিঙ্গেল কোটেশন দিয়ে যদি আমরা বোঝাতে যাই তাহলে সে নিজেই দেখছো সিঙ্গেল কোটেশন অ্যাড করে দেয়। সো সিঙ্গেল কোটেশন দিয়ে যদি বোঝাতে যাই তাহলে এই যে একটা সিঙ্গেল কোটেশন, সে বুঝবে যে এতটুকুর মধ্যে ডাটা শেষ হয়ে গেছে, তাই না? এইটাকে যদি তুমি তখন কি করতে চাও, ডেটা হিসাবে নিতে চাও, তাহলে আগে একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দিয়ে সে বুঝবে হচ্ছে এটা একটা সিঙ্গেল কোটেশন, ঠিক আছে? অর্থাৎ তখন সে এতটুকুকে একটা ক্যারেক্টার ধরে নেবে। ওকে, আমরা এন্টার দেই। ইয়েস স্যার। সো এই যে হি ইজ গুড, তুমি যদি এখানে ডাবল কোটেশন ইউজ করতে চাও করতে পারো, কোনো সমস্যা নাই। এখন আবার প্রশ্ন চলে আসে যে আমি যদি এইরকম স্ল্যাশ তারপরে এই ইয়েটা এই সাইনটা প্রিন্ট করতে চাই, অর্থাৎ এইখানে যেভাবে আছে এই জিনিসটা স্ট্রিং হিসাবে রাখতে চাই, তাহলে কিভাবে রাখবো? ওকে, তাহলে হচ্ছে তুমি যদি একটা দাও তাহলে একটা দিয়ে দেখো কি বলে, হচ্ছে। আরেকটা না, হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না, কারণ এখানে সে ডাবল কোটেশন ডাবল স্ল্যাশ নিয়ে নিচ্ছে, আমি চাচ্ছি একটা স্ল্যাশ প্রিন্ট করব। সো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এইখানে আরেকটা স্ল্যাশ দিতে হচ্ছে, কিন্তু আরেকটা স্ল্যাশ দিলে সে কি নিল, ডাবল। আচ্ছা, তখন তো এটা আসলে এটা ডাবল কোটেশনের মধ্যে দিলাম, তো ডাবল কোটেশনের মধ্যে যদি রাখি একটু ডিফিকাল্ট। আচ্ছা দাঁড়াও, এটা দেখতেছি। আমরা স্ল্যাশ দিয়ে এই জিনিসটা প্রিন্ট করতে চাই, আগে আমাদের একটা স্ল্যাশ প্রিন্ট করতে হবে, তাই তো? আগে একটা স্ল্যাশ প্রিন্ট করতে হবে, কিন্তু একটা স্ল্যাশ দিলে সে ডাবল স্ল্যাশ নিয়ে নিচ্ছে। একটা স্ল্যাশ দিলে ডাবল স্ল্যাশ। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে সে এরর দেখাচ্ছে, তার মানে এটা দিয়ে কাজ হওয়ার কথা। আচ্ছা, একটা জিনিস একটু দেখি, এটা আমরা যে কোনো জায়গায় স্টোর করে রাখতে পারবো। ধরো এক্স এর মধ্যে স্টোর করে রাখলাম, এক একটা ক্যারেক্টার করে যদি আমরা দেখি, এক্স 0 তে আছে এইচ, এক্স 1 এ আছে ই, 2 তে আছে। এই ডাবল স্ল্যাশ দেখালো মানে হচ্ছে আসলে এখানে একটা স্ল্যাশ, ঠিক আছে? এটা এখানে প্রিন্ট করার সময় সে ডাবল স্ল্যাশ প্রিন্ট করতেছে, কিন্তু আসলে এটা ডাবল স্ল্যাশ দিয়ে বোঝাচ্ছে আসলে একটা স্ল্যাশ। বুঝতে পারছো? এখানে ইন্টারেক্টিভ শেল দেখে এরকম দেখাচ্ছে, তোমার ওই ফাইলে যখন আমরা প্রিন্ট করব তখন আসলে এরকম দেখাবে না। বুঝছো? এটা কিন্তু আসলে একটা স্ল্যাশ, কারণ আমি একটা ক্যারেক্টার প্রিন্ট করেছি, এখানে একটা ক্যারেক্টার বেশি প্রিন্ট হবে না। এটা কিভাবে কি হচ্ছে এটা তোমরা মানে এখন ওরিড হওয়ার কারণ নাই, এটা আমরা জাস্ট প্রতিটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার প্রিন্ট করতেছিলাম আর কি। এইচ ই এখানে 0 1 2 দিয়ে এগুলো কিভাবে করে সেগুলো আমরা আস্তে আস্তে যাব। এখানে একটার বেশি ক্যারেক্টার প্রিন্ট করার কথা না, এই যে এটা ধরো একটাই ক্যারেক্টার, সেই এটা আসলে স্ল্যাশ দিয়ে বোঝাতে চেয়েছে, ডাবল স্ল্যাশ দিয়ে বোঝায় আসলে একটা স্ল্যাশ। ওকে, সো ইন্টারেস্টিং জিনিস, সুন্দর। এই ধরনের জিনিসটা আসলে না দেখালে তো আমিও আসলে পাইথনের অনেক কিছুই জানি না যেগুলা এইভাবে কি বলে বের হয়ে আসবে বা আমিও শিখবো। আমিও কিন্তু প্রতিনিয়তই শিখি। সো হ্যাঁ বলো। স্যার আমরা তো এখানে যে স্যার এক্স ভ্যারিয়েবল হিসেবে এক্স গুলোকে ইউজ করতেছি স্যার। স্যার আমি যদি স্যার কোন মানে বানাতে চাই, মানে ধরেন মানে একের অধিক ক্যারেক্টার দিয়ে যদি স্যার আমি কোন একটা ভ্যারিয়েবল বানাতে চাই তখন কি করবো স্যার? মানে তুমি যা খুশি লিখো, সমস্যা নাই তো, সে তো কোনো কিছু মাইন্ড করবে না। তুমি ধরো এরকম কোনো কিছু একটা লিখলা, তোমার যা খুশি লিখে দিলা, ঠিক আছে? এই যে এইচ এস ডি কে জে এফ, এটাই। হ্যাঁ হ্যাঁ, জি স্যার।
ওকে, এই ভেরিয়েবল গুলার নাম তুমি যে কোনো কিছু লিখে দিলেই একেবারে হবে না, কিছু রুলস আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, কোন একটা কোশ্চেন করছিলা? স্যার যে উপরে যে স্যার ক্যালকুলেট করলাম না স্যার এক্স মানে 6+5 বা হ্যাঁ, যেগুলো ছিল স্যার, এখানে প্রত্যেকটা ক্যারেক্টার দেওয়ার পর স্পেস দিয়েছে, আমাদের কি স্পেস না, দেওয়াটা নট মানে নেসেসারি, জরুরি? নট নেসেসারি। স্পেসটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না। একই লাইনের মধ্যে স্পেসটা মানে একবার শুরু করে দেওয়ার পরে স্পেসটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না, তুমি অনেক পরে গিয়ে দিলেও সে আসলে সেমই এটাকে ইন্টারপ্রেট করবে। কিন্তু একাধিক লাইন হলে বা লাইনটা কোথা থেকে শুরু করতেছো এটার উপর একটা ডিপেন্ডেন্সি আছে। যখন আমরা আরো প্রোগ্রামিং আরো একটু ডেপথে যাব তখন এই জিনিসগুলো দেখবো আর কি। গুড কোশ্চেন, সুন্দর কোশ্চেন করেছো। ওকে, আমি কি তোমার কোশ্চেনটার অ্যান্সার দিতে পারলাম? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম টু, ধরো এর মধ্যে আমরা নিলাম ওয়েলকাম টু, ওখানে অলরেডি এটা করেছি আমি, সেটাই এখানে আবার করে দেখাচ্ছি। এর মধ্যে রাখলাম ওয়েলকাম টু, তারপর এখানে স্পেস, তুমি স্পেস দিলে সে স্পেস রাখবে, না দিলে সে রাখবে না। স্যার হ্যাঁ, স্যার আমরা যদি এই সিএমডি উইন্ডোটা মানে বন্ধ করে দেই তখন তো আর এই কোডগুলা থাকবে না। থাকবে না, চলে যাবে। রাইট, তুমি ঠিক বলেছো। সেই জন্যই তখন আসলে আমাদের ফাইলে করাটা উচিত, বুঝছো? জি স্যার। আচ্ছা, সো তুমি দেখেছিলে নাম্বারের ক্ষেত্রে জাস্ট 6+5 বলেছিলাম, তখন 11 হয়েছিল। মানে সে নিউমেরিক কনস্ট্যান্ট হিসেবে এগুলাকে নিয়ে এগুলা যোগ বিয়োগ করছে। কিন্তু আমরা যদি এরকম স্ট্রিং নেই তাহলে স্ট্রিং এর মধ্যে আবার কিভাবে যোগ করবে? স্ট্রিং এর মধ্যে যোগ করাটাকে আমরা বলি কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন মানে হচ্ছে একটার সাথে আরেকটা যুক্ত করা। এই যে তুমি a প্লাস বি দিলেই বুঝতে পারবে ওয়েলকাম টু দ্য ক্লাস অফ। এখন তুমি যদি এ প্লাস বি প্লাস বি প্লাস এ দাও তাহলে সেই যে ওয়েলকাম টু দ্য ক্লাস অফ, তারপরে আবার দ্য ক্লাস অফ, তারপরে ওয়েলকাম টু, এভাবে লিখলো আর কি। তুমি চাইলে এটা আবার কোথাও অন্য কোথাও স্টোর করতে পারবা। তো আমি ধরো একটা সেন্টেন্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি লিখলাম। সো সেন্টেন্সটা আমি দেখতে চাচ্ছি, সো সেটা হচ্ছে ওয়েলকাম টু দ্য ক্লাস অফ পাইথন। ঠিক আছে, এই তিনটা স্ট্রিং মিলে কিন্তু এই এসটা তৈরি হলো। আমি যদি এস ইন্টু 2 দেই তাহলে কি হয় দেখছো? দারুণ জিনিস। এস ইন্টু 2 দিলা, সে দুইবার এটার মধ্যে, সো এটা তুমি চাইলে কোনো জায়গায় ডাবল এস, ডাবল এস লিখে তুমি এস ইন্টু 2 দিয়ে রাখলাম। সো এবার ডাবল এস দেখো, দুইবার। তুমি যদি এখানে 200 বার দাও তাহলে কি হবে? এখানে উপরে কিন্তু 200 বার, 200 ইন্টু 2 মানে দুইবার তো আছেই, এটাকে 200 দিয়ে গুণ করছে, তার মানে 400 বার কিন্তু এখানে অলরেডি সে লিখেছে। বুঝতে পারছো? স্যার হ্যাঁ, বলো। স্যার এখানে কি স্যার স্যার কমান্ড গুলো কি স্যার এখানে প্রিন্ট হচ্ছে নাকি স্যার সেভ হচ্ছে স্যার? কমান্ড গুলা প্রিন্ট হচ্ছে ডাইরেক্টলি, ইন্টারেক্টিভ মোডে তোমাকে জাস্ট দেখিয়ে দিবে, আর কিছু করবে না। স্যার তাহলে স্যার এখানে আমাদের তাহলে স্যার এখানে প্রিন্ট ফাংশন বা এসব ইউজ করার কি দরকার নাই বলতেছেন নাকি? হ্যাঁ, না, দরকার আছে কিছু জিনিস, যেমন ধরো সে যেই অপারেশনটা, যেখানে জাস্ট অপারেশন, ধরো এখানে অ্যাসাইনমেন্ট করার কথা বলে দিয়েছি যে এস এর মধ্যে রাখো, সো সে বুঝতেছে যে এই এসটা আমি পরবর্তীতে কোনো জায়গায় ইউজ করব। ঠিক আছে, সো এই জন্য তখন কিন্তু সে কোনো কিছু প্রিন্ট করে নাই। কিন্তু এ প্লাস বি প্লাস বি প্লাস এ এটা আমি কোথাও রাখি নাই। যখন কোনো একটা জিনিসের রেজাল্ট আমি কোথাও রাখতেছি না বা স্টোর করতেছি না, তখন সে এটা অটোমেটিক্যালি বুঝে নিচ্ছে যে আমি আসলে এটার রেজাল্টটা এখানে দেখতে চাচ্ছি। ঠিক আছে, সো এটা এখন এখানে দেখাচ্ছে। কিন্তু আমরা যখন প্রোগ্রাম আসলে লিখবো তখন আসলে কখনোই এরকম ভাবে ওই একটা ফাইলে লেখা প্রোগ্রাম থেকে তুমি যদি এই জিনিসটা করো তাহলে সে কিন্তু আসলে আউটপুটে এটা দেখাবে না। ইনফ্যাক্ট এটা আসলে আউটপুট না, এটা হচ্ছে এই অপারেশনটার রেজাল্ট। বুঝতে পেরেছো? এখানে জি যে জিনিসটা ইন্টারেক্টিভ মোডে যে জিনিসটা দেখায় সেটা হচ্ছে তুমি যে অপারেশনটা করতে দিয়েছো সেই অপারেশনটার রেজাল্টটা কি সেটা দেখায়। ওকে, সাথে তুমি প্রিন্ট করতে দিলে প্রিন্টও দেখায়। আচ্ছা, আমরা ফ্লোটিং পয়েন্টের ডিভিশন যদি করতে চাই, ধরো 5/45, তো সুন্দরভাবে সে করে দিচ্ছে 45/5।
সে বের করে দিচ্ছে। ওকে, তুমি ধরো 45/6 যদি করো, এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, কিন্তু তুমি চাচ্ছ যে এটাকে আমরা বলি ইন্টিজার ডিভিশন, অর্থাৎ এটার রেজাল্ট যা আসবে এর মধ্যে কোনো ভগ্নাংশ থাকবে না। ঠিক আছে, এইভাবেও ভাগ করা যায়। সো সেটা যদি আমরা করতে চাই তাহলে ডাবল ডিভিশন দিতে হবে। সো এটাকে বলে ফ্লোর ডিভিশনও বলে অনেক সময়। তোমরা কি ফ্লোর, সিলিং এগুলোর সাথে পরিচিত? ফ্লোর, না স্যার। সিলিং, ওকে, পরিচিত না হলে কোনো সমস্যা নাই। তোমরা এক্স কে কখনো এরকম লেখা দেখেছো? দাঁড়াও, এটা আমার লেখাটা একটু খারাপ হয়েছে। ওকে, এক্স কে কখনো এরকম লেখা দেখেছো অথবা এরকম? না স্যার। কেউ দেখোনি? আচ্ছা, সো একটু মজা করি। এই যে এক্স মশাই, ওনার নিচে দেখো ফ্লোর আছে, ঠিক আছে? সো এটাকে আমরা বলতেছি ফ্লোর। ওকে, আর এই যে এক্স মশাই বসে আছে, তার মাথার উপরে ছাদ আছে। ছাদ মানে হচ্ছে সিলিং, বলে না ফ্যানটা যে লাগানো আছে সিলিং এ, ছাদে লাগানো আছে, সো সিলিং ফ্যান বলে। তো এই এক্স কে আমরা বলতেছি এটা হচ্ছে সিলিং। এটাকে বলতেছি এক্স এর সিলিং। এইভাবে লেখাটাকে বলতেছি এক্স এর ফ্লোর। এখন কথা হচ্ছে সিলিং আর ফ্লোর কি? ধরো 4.5, এদিকে দেখাই, 4.5। ওকে, এইটার সিলিং মানে হচ্ছে, তুমি যদি সংখ্যা রেখা দেখো, সংখ্যা রেখায় এখানে 0 1 2 3 4, এখানে হচ্ছে 5। সো ফ্লোর সিলিং যখন বের করতে যাব, তখন হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই পূর্ণ সংখ্যাগুলো। পূর্ণ সংখ্যাগুলো ছাড়া এই যে এখানে যে সমস্ত তোমার কি আছে, ভগ্নাংশ আছে, এই ধরনের ভগ্নাংশ আছে, এগুলো আমাদের কাছে, এগুলা কখনো আমাদের এটার রেজাল্ট, ফ্লোর বা সিলিং এর রেজাল্ট হবে না। আচ্ছা, এখন একটু কঠিন করে যদি বলি, সহজ করে পরে বলবো, কঠিন করে যদি বলি তাহলে হচ্ছে একটা সংখ্যার চেয়ে বড় পূর্ণ, একটা সংখ্যার চেয়ে বড় সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা যেটা, একটা সংখ্যার চেয়ে বড় বা সমান, সমান কথাটা বলিনি আগে, একটা সংখ্যার চেয়ে বড় বা সমান সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যাটা কে বলা হচ্ছে ওই সংখ্যার সিলিং। বিপরীতভাবে একটা সংখ্যার ছোট বা সমান সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাটাকে বলা হচ্ছে ওই সংখ্যাটার ফ্লোর। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে কথাটা বললাম সেই কথাটা একটু ভেঙে ভেঙে বলি। একটা সংখ্যার চেয়ে বড় পূর্ণ সংখ্যা, একটা সংখ্যার মধ্যে চেয়ে বড়, এই ধরো 4.5, এই সংখ্যাটার চেয়ে বড় পূর্ণ সংখ্যা কি কি আছে? 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, এগুলা সব। সো এইগুলার মধ্যে সবচেয়ে ছোট যে পূর্ণ সংখ্যাটা, এটা বড় না শুধু, সমানও, মানে 4.5 তো আসলে পূর্ণ সংখ্যা না, সো এটাকে আমরা লিখতে পারতেছি না। সো 4.5 এর চেয়ে বড় বা সমান পূর্ণ সংখ্যা হচ্ছে এগুলো, আরো আছে। এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এই যে 5, এটা হচ্ছে এর মধ্যে সবচেয়ে ছোট। সো এই সংখ্যাটাকে আমরা বলতেছি এই 4.5 এর সিলিং। বিপরীত ভাবে এটার ফ্লোর যদি বের করতে চাই, তাহলে একটা সংখ্যার চেয়ে ছোট বা সমান যত পূর্ণ সংখ্যা আছে, যেমন 4.5 এর চেয়ে ছোট বা সমান পূর্ণ সংখ্যা 4 3 2 1 0 -1, এভাবে যেতেই থাকবে। ঠিক আছে? সো এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? এই 4, এইটাকে আমরা বলতেছি এটার ফ্লোর। ঠিক আছে? সো সহজ হিসাবে হচ্ছে তুমি এই সংখ্যা রেখায় যদি যাও, তাহলে এইটার চেয়ে বড় বা সমান পূর্ণ সংখ্যাটা হচ্ছে সিলিং, আর এটার চেয়ে ছোট বা সমান পূর্ণ সংখ্যাটা হচ্ছে ফ্লোর। ঠিক আছে?
ফ্লোরকে এইভাবে প্রকাশ করা হয়, সিলিংকে এইভাবে প্রকাশ করা হয়। বুঝতে পারলা কিনা বলো দেখি, কোশ্চেন থাকলে বলে ফেলো। কোশ্চেন থাকলে বলে ফেলো, বুঝতে পারছো কিনা এটাকে বলো। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা দিয়ে কি করব? আচ্ছা, এটা দিয়ে কি করব? এটা অনেক কাজেই লাগে, এখন স্পেসিফিক কাজ বলাটা তো একটু মুশকিল। ধরো যে তোমাকে তুমি কোনো দোকান থেকে 3টা কোকাকোলার বোতল যদি, খালি বোতল যদি জমা দিতে পারো, তোমাকে আরেকটা কোকাকোলা ফ্রি দিবে। ঠিক আছে, এখন এরকম অফার কোনো জায়গায় নাই, কিন্তু আমি ধরে নিতে বলেছি আর কি। সো এখন তুমি চিন্তা করো যে তুমি যদি, তোমার কাছে কয়টা কোকাকোলা আছে, ধরো কোকাকোলার বোতল আছে তোমার কাছে, ধরো 5টা কোকাকোলার বোতল আছে। তাহলে 5টা কোকাকোলার বোতল যদি থাকে, তাহলে তুমি যদি এটাকে 3 দিয়ে ভাগ দাও, প্রতি 3টার জন্য তুমি একটা করে কোকাকোলা পাবা। তাইলে তোমার এটার ভাগফল কত আসবে? 2.667 বা 66 দিয়ে চলতে থাকবে। তার মানে তুমি কি আরেকটা কোকাকোলার আরো কিছু, এই যে 0.6 অংশ, এটা কি পাবা? এটা কি তোমাকে দিবে? না দিবে না, কারণ হচ্ছে তোমার 3টা যদি বোতল পূর্ণ না হয় তাহলে সে দিবে না। তোমার 3টা বোতল আছে সেটার জন্য, সরি এটা 2 না, আসলে 1.66, আমি একটু ভুল বলেছি। ঠিক আছে, কি তোমরা দেখি রেসপন্স করো না, আমি ভুল করলেও বলতে হবে তো, আমি তো মানুষ, ভুল করতেই পারি। ওকে, সো এই যে 1.66 তোমাকে একটা কোকাকোলা পুরাপুরি দিচ্ছে, কিন্তু আরেকটা কোকাকোলা সে বলবে নো, এটা পসিবল না। ওকে, সো সেই ক্ষেত্রে আসলে তোমার এই ধরনের ইন্টিজার ডিভিশন দরকার। বুঝতে পেরেছো? কিন্তু আসলে বাস্তবতা তুমি যদি চিন্তা করো, তাহলে তুমি আসলে কি করতে পারবা? 2টা কিন্তু খেতে পারবা। কিভাবে খেতে পারবা বলো তো? কারণ ওই যে 3টা, তোমার 5টা কোকাকোলার মধ্যে 3টা দিলা, 3টা দেওয়ার পরে সে তো, তোমার কাছে তো আর 2টা থাকলো, আর ওই যে একটা যে সে ফেরত দিল, মানে একটা কোকাকোলা দিল, সেটা খেয়ে তুমি আবার তাকে ফেরত দিতে পারবা +1 করে। তুমি আবার এটা ফেরত দিলে তোমাকে আরেকটা কোকাকোলা দিবে। ঠিক আছে, সেটার ক্যালকুলেশন আলাদা, বা সেটা আলাদা হিসাব। কিন্তু তুমি যদি এই যে পূর্ণ সংখ্যাটা যে পাচ্ছ না, তোমার একটা মানে ভগ্নাংশ যে বাদ দিতে হচ্ছে, এই ধরনের ইমপ্লিমেন্টেশন আমাদের আসলে বিভিন্ন সময় দরকার হয়। সো এই জন্য আসলে ফ্লোর দরকার হয়। আবার ধরো তোমার তুমি কোন জায়গায় এস্টিমেট করতে চাচ্ছ যে, ওকে, একটা একটা রেস্টুরেন্টে গেছো, ধরো কোনো তুমি সাস্টের কোন একটা সংগঠনে ধরো আসো, কোন জায়গায় নাস্তার এস্টিমেট করতে, মানে করতে গেছো, ওদের নাস্তার প্যাকেজ হচ্ছে 5 জনকে একটা নাস্তার সেট মেনু নিলে সেটার মধ্যে 5 জন নাস্তা করতে পারে। তো তোমার মানুষ আছে ধরো 27 জন, তাহলে তুমি কয়টা নিবা? যদি এটাকে 5 দিয়ে ভাগ দাও, তাহলে আসতেছে কত? 5.5 বা 5 সামথিং আর কি। তো তোমার আসলে নেওয়া লাগতেছে সিলিং, ফ্লোর নিলে হচ্ছে না। কারণ হচ্ছে তখন তো 2 জন না খেয়ে বসে থাকবে, একজন নাইলে তুমি না খেয়ে বসে থাকলে আরেকজন। ঠিক আছে, বুঝতে পারলা তো? জি স্যার। তো ফ্লোর এবং সিলিং এগুলোর ইমপ্লিমেন্টেশন আমাদের রিয়েল লাইফে আছে। সো এই যে ফ্লোরটা, এটাকেই এই জন্য ওই ফ্লোরের ইটার কারণে এই 45/6 যে ডাবল ডিভিশন, যে এটাকে, এই অপারেটরটাকে মূলত ফ্লোর ডিভিশন বলা হচ্ছে আর কি, যেহেতু ওখানে ফ্লোর না, বারবার ফ্লোর নেওয়া হচ্ছে। আচ্ছা, তোমরা আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও দেখি। -1.5 এটার সিলিং কত হবে, এটার ফ্লোর কত হবে? তাইলে বুঝতে পারবো তোমরা
বুঝছো কিনা? -1.5 এর সিলিং কত হবে? স্যার সিলিং স্যার 0 সিলিং 1। সিলিং 1। জি স্যার। আর স্যার -1 স্যার। ফ্লোর হবে জি জি স্যার একজন -1 বললো -1। -1ই স্যার। আর হচ্ছে ফ্লোর হবে হচ্ছে -2। স্যার ওকে, তাহলে ফ্লোর হবে হচ্ছে বলতেছো -2 জি স্যার। আর সিলিং হবে -1। গুড। সো -1টা যে -2 এর চেয়ে বড়, এটা সংখ্যা রেখায় যদি মানে জাস্ট সংখ্যা রেখায় চিন্তা করে ফেলো তাইলে সহজে এই জিনিসটা ধরে ফেলতে পারতেছো। আচ্ছা বলো তো দেখি -1 এটার ফ্লোর কত আর -1 এটার সিলিং কত? স্যার সিলিং হচ্ছে স্যার 0। স্যার স্যার ফ্লোর হচ্ছে স্যার -2 স্যার। ফ্লোর -2। ইয়েস। তো সেক্ষেত্রে তো -1ই একটা আসলে জি স্যার, ওদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা স্যার। তাইলে ফ্লোর কত সিলিং কত? স্যার স্যার -1ই স্যার হবে। -1ই হবে স্যার, -1। গুড, তাহলে তোমরা বুঝতে পেরেছো। যদিও প্রথমে একটু ভুল করেছিলে কয়েকজন, তোমাদের কেউ একজন তোমাদেরকে সঠিক করে দিয়েছে। গুড। আসলে যেহেতু এটা পূর্ণ সংখ্যা, সো একটা পূর্ণ সংখ্যার সিলিং এবং ফ্লোর ওই সংখ্যাটাই। ওকে, সো তোমরা তো দেখা যায় অনেক কিছু পারো রে ভাই, তোমাদের সাথে তো পারা মুশকিল। আচ্ছা, তোমাদের মেধার প্রমাণ দিয়েই তো তোমরা সাবিপ্রবিতে ভর্তি হয়েছো। সো তোমরা পারবে না, কে পারবে? স্যার তাই না? স্যার হ্যাঁ ফ্লোর বলো। তো স্যার আমরা ডাবল স্ল্যাশ দিয়ে বুঝলাম স্যার। স্যার সিলিংটা স্যার কেমনে? সিলিং এখান থেকে করা যায় না। সিলিং করতে হইলে আলাদা ফাংশন আছে, ফাংশন দিয়ে করা যাবে, কিন্তু এভাবে ডাইরেক্টলি ডিভিশন বাই করে সিলিং বের করা যায় না আর কি। তোমার ওয়ে আছে, আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, তুমি যদি এখনই দেখতে চাও তাহলে এটা অবশ্য ওই কিছু ইম্পোর্ট করা লাগবে, ডাইরেক্টলি সিলিং লিখলে কাজ হবে না। সিলিং সিলিং লিখলে কাজ হবে না, ওইটা ওই আগে মডিউল ইম্পোর্ট করা লাগবে। সে এটা চিনবে না। এটা এরকম লিখলে কাজ হবে, কিন্তু এটার জন্য আরো কিছু কাজ করা লাগবে, সেগুলো আপাতত আমরা ওই কঠিন জিনিসে যাচ্ছি না, কারণ ওগুলা আনলে আবার আরেকটা জিজ্ঞেস করবো ওইটা কি এটা কি। সো ওগুলার পরিচয় যখন দিয়ে ফেলবো তারপরে তোমাকে বললে তখন তুমি এটা বুঝতে পারবা। ওকে, তাহলে ইন্টারেক্টিভ শিল্ডটা আমরা দেখলাম এবং এইটার কিছু কিছু জিনিস আমরা একটু এগিয়ে রাখলাম আর কি, ওগুলো আমাদের বুঝতে হবে, জাস্ট আমরা একটু এগিয়ে রাখলাম। আচ্ছা, তাহলে এখন ভেরিয়েবলকে আমরা একটু সংজ্ঞায়িত করি। ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার যেখানে কিছু ডেটা স্টোর করা যায়। সেটা হতে পারে স্ট্রিং, হতে পারে ইন্টিজার, হতে পারে ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ফ্লোটিং পয়েন্ট নাম্বার কোনগুলোকে আমরা বলতেছি? দশমিক সহ যে নাম্বারগুলা, সেই নাম্বারগুলোকে আমরা ফ্লোটিং পয়েন্ট বলতেছি। ঠিক আছে না? সো ভেরিয়েবল হচ্ছে যেখানে আমরা কিছু ডেটা স্টোর করে রাখতে পারি। সহজ হিসাব, কম্পিউটার মেমোরিতে কিছু ডেটা স্টোর করে রাখছি, ওটা অবশ্যই র্যাম। আচ্ছা, সো সির একটা সিতে আমরা বলেছি আলাদাভাবে ডেটা টাইপ বলে দিতে হয়, কিন্তু পাইথনে আমরা বলেছি যে খুবই সুন্দর সহজ, জাস্ট সে অটোমেটিক্যালি সে এই ডেটা টাইপটা ডিটেক্ট করে নেয়। ওকে, এখন হচ্ছে যে এই যে আমরা ভেরিয়েবলের নাম দিলাম, এখন ধরো তুমি 90 লিখলা, এখন 90 ইকুয়াল টু যদি 54 দিয়ে তুমি বলো যে আমার ওই ভেরিয়েবলের নামই 90, তাইলে তো আসলে হবে না, তাই না? তার মানে আসলে কিছু রুলস তোমাকে বলে দিতে হবে। ঠিক আছে, এটা যদি তুমি লিখো তাহলে সে বলবে না, এটা আসলে সম্ভব না, 90 ইকুয়াল মানে 90 এর মধ্যে 54 অ্যাসাইন করা যাচ্ছে না। ঠিক আছে, সো এই যে কিছু রুলস বলে দিতে হচ্ছে, এই রুলস এর গণ্ডির বাইরে গিয়ে আসলে ভেরিয়েবল তুমি ডিক্লেয়ার করতে পারবা না। ওকে, সো সেই রুলস গুলো আমরা একটু দেখে নেই।
এই ভেরিয়েবলের নাম যে আমরা দেই, এই নেমিং কনভেনশনটা তোমার ওই ফাংশনের ক্ষেত্রেও অনেকটা কাছাকাছি। ফাংশনের নাম যখন দিব বা বিভিন্ন জায়গায় আমাদের নাম যখন দেওয়া লাগবে, তখন আসলে এই ধরনের রুলস গুলো আমরা ইউজ করব। সো এই জন্য স্ল্যাশ দিয়ে আইডেন্টিফায়ার কথাটা লেখা আছে আর কি। অর্থাৎ আইডেন্টিফাই করার জন্য, কোনো কিছুকে আইডেন্টিফাই করার জন্য আমরা যেই নাম দিব, সেই নামের রুলস গুলো কি, নামটা করার জন্য, নামটা লেখার জন্য কি কি রেস্ট্রিকশন আমাদের আছে, সোজা কথা। সো প্রথমেই বলে দেই কি কি জিনিস আসলে আমরা ইউজ করতে অ্যালাউড। সো এখানে এক কথায় বলে দেওয়া আছে আলফা নিউমেরিক ক্যারেক্টারস। অ্যালাউড হচ্ছে আলফা নিউমেরিক ক্যারেক্টারস। আলফা নিউমেরিক কথাটার মানে কি বুঝো? আলফা নিউমেরিক মানে কি? আলফা নিউমেরিক মানে হচ্ছে হ্যাঁ, ABCD অ্যালফাবেট, এ থেকে বড় হাতের এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, এবং নিউমেরিক বলতে বোঝাচ্ছে 0 থেকে 9 ডিজিট। তো যে কোনো সংখ্যক তুমি ডিজিট ইউজ করতে পারবা, যে কোনো সংখ্যক ক্যারেক্টার ইউজ করতে পারবা, তবে এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড এবং ছোট হাতের এ থেকে জেড এর মধ্যে তোমাকে থাকতে হবে। এবং এরপরে আরো একটা জিনিস অ্যালাউ করে দেওয়া আছে, আন্ডারস্কোর। তার মানে ডলার সাইন বা হ্যাশ বা এইগুলা তুমি নামের মধ্যে ইনক্লুড করতে পারবা না, শুধুমাত্র আন্ডারস্কোর ই করতে অ্যালাউড, তুমি ইউজ করতে অ্যালাউড। ওকে, এটা হলো প্রথমে বলে দিল কি কি ইউজ করতে তুমি অ্যালাউড। ঠিক আছে, এখন বলবে যে কি কি তুমি করতে পারবা না। নো ডিজিট এট ফার্স্ট পজিশন, অর্থাৎ কখনোই তুমি ডিজিট দিয়ে শুরু করতে পারবা না। ঠিক আছে, তুমি যদি লেখো 0 হ্যালো, তারপরে এটার মধ্যে কিছু একটা রাখো, সে দিবে না, বলবে যে ইনভ্যালিড সিনট্যাক্সটা, মানে এই ধরনের নাম আসলে পসিবল না। অর্থাৎ তুমি কোনো ডিজিট দিয়ে শুরু করতে পারবা না, 0 থেকে 9 এরকম কোনো কিছু দিয়ে শুরু করতে পারবা না, কিন্তু পরে দিলে কাজ করবে। ধরো হ্যালো 0, হ্যালো 0 তুমি দিচ্ছ, এটার মধ্যে ধরো 54 রাখতেছো, সে কিছুই বলতেছে না, এবং এই যে হ্যালো 0 তুমি যদি লিখো, তাহলে দেখো এটার মধ্যে 54 আছে। সো এই নাম আমরা দিতে পারলাম। ওকে, তারপরে বলতেছে নো হোয়াইট স্পেস, অর্থাৎ মাঝখানে কোনো হোয়াইট স্পেস থাকতে পারবে না। অর্থাৎ তুমি যদি বলো হ্যালো ওয়ার্ল্ড ইকুয়াল টু 54, সে বলবে না, এটা পসিবল না। ঠিক আছে, নামের মাঝখানে কোনো স্পেস থাকবে না। ঠিক আছে, সো অনেক জায়গায় দেখো না, ইউজার নেম দিতে দেয়, নামের মাঝখানে কোনো স্পেস করতে দেয় না। ওরা অনেকটা এই ধরনের রুলস ফলো করার চেষ্টা করে। বুঝতে পারছো? এই কয়টা হচ্ছে মেইন রুলস। এটা হচ্ছে অতিরিক্ত ইনফরমেশন, এটা ওই রুলস এর মধ্যে অত একটা আমরা ধরি না, কিন্তু এটা একটা অতিরিক্ত ইনফরমেশন। সেটা হলো ভেরিয়েবল গুলা কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ এবং কেস ইনসেনসিটিভ, এই দুইটা কথার মধ্যে পার্থক্য বুঝো না কেউ আছো? না বুঝতেই পারো, এটা তোমার স্বাভাবিক ব্যাপার, কিন্তু বুঝো না কেউ আছো কিনা? না বুঝলে বলবা যে বুঝি না। স্যার বুঝি না স্যার। ওকে ওকে গুড, এবারে সাহস করে বলতে হবে যে বুঝি না স্যার। ঠিক আছে, আচ্ছা, কেস সেনসিটিভ মানে হচ্ছে তার কাছে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর, অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার কেস সেনসিটিভ যদি হয়, তার মানে সে এই সব ব্যাপারে সেনসিটিভ। ক্যাপিটাল লেটার স্মল লেটার তার কাছে ম্যাটার করে। ঠিক আছে, আমরা বলি না যে সেই ব্যাপারটাতে সেনসিটিভ, তো তার কাছে এই জিনিসটা ম্যাটার করে। সো তার মানে তুমি যদি বড় হাতের অক্ষর লিখো আর ছোট হাতের অক্ষর লিখো, সে দুইটাকে আলাদা চিন্তা করে এবং এটা তার কাছে ম্যাটার করতেছে। আর কেস ইনসেনসিটিভ যদি হয়, তার মানে হচ্ছে তুমি বড় হাতের লিখলা না ছোট হাতের লিখলা, তার কাছে ওইটা ম্যাটার করে না, সে ওই ব্যাপারে সেনসিটিভ না। ঠিক আছে, তার কাছে ওই দুইটাই সমান। যেমন এখানে আমরা দেখো ওয়াও লিখেছি, সবগুলা স্মল লেটার, এরপরে আবার ওয়াও লিখেছি, এটার মধ্যে লাস্টের ক্যারেক্টারটা ডাব্লিউটা বড় হাতের দিয়েছি বা ক্যাপিটাল লেটার ইউজ করেছি। সো এই দুইটা তার কাছে ডিফারেন্ট। এই দুই ওয়াও পাইথনের কাছে ডিফারেন্ট। আমরা শেলে যদি একটু দেখি, ওয়াও ইকুয়াল টু 98, ওয়াও ইকুয়াল টু 85। সো আমরা ওয়াও দিলে
এই দেখো 98 দেখাচ্ছে, বড় হাতের ডাব্লিউটা যদি লাস্টে দেয় তাহলে এই যে 85। সো তার কাছে এই দুইটা জিনিস আলাদা। অনেক ল্যাঙ্গুয়েজে আছে যাদের কাছে এই ক্যারেক্টার গুলা তুমি বড় হাতের দিচ্ছ না ছোট হাতের দিচ্ছ সেটা কোনো কিছু ম্যাটার করে না, তুমি ক্যারেক্টার গুলা ঠিক সিকোয়েন্সে দিতেছো কিনা এটাই ম্যাটার করে। তো তার কাছে তখন ওই এই ওয়াও আর ওই ওয়াও একই জিনিস হয়তো। বুঝতে পেরেছো তো কেস সেনসিটিভ কি জিনিস? জি স্যার। ওকে, কেউ বুঝতে পারো নাই এমন আছো? ওকে, রুলস গুলা বুঝতে পারলা তো? আলফা নিউমেরিক থাকতে পারবে, আন্ডারস্কোর থাকতে পারবে, প্রথমে কখনোই ডিজিট থাকতে পারবে না, এবং মাঝখানে কোনো হোয়াইট স্পেস থাকতে পারবে না। হোয়াইট স্পেস বলতে ট্যাব বলো বা নতুন লাইন বলো, মাঝখানে অনেক বড় ফাঁকা বলো বা ছোট ফাঁকা বলো, কোনো কিছুই থাকতে পারবে না। অর্থাৎ জাস্ট এই ক্যারেক্টার গুলো লাগা লাগা থাকতে হবে, পরপর থাকতে হবে। ঠিক আছে? সো ক্লিয়ার তো? এই তিনটা জিনিস আস্তে আস্তে আমরা কাজ করতে করতে এই জিনিসগুলো একটু স্যার মনে রাখবো। হ্যাঁ বলো। এগুলা কি শুধুমাত্র ওই ইংলিশ নাকি গ্রিক লেটারের ক্ষেত্রে প্রযোজ্য? আমাদের এখানে জাস্ট অন্য ল্যাঙ্গুয়েজের জন্য প্রযোজ্য কিনা? অন্য ল্যাঙ্গুয়েজ বলতে বলতে বোঝাচ্ছ যে পাইথন ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ? না স্যার, পাইথন না, মনে করুন এখন যেটা বললেন ক্যাপিটাল লেটার এ এবং স্মল লেটার এ এর মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ হ্যাঁ বাট গ্রিক অ্যালফাবেটগুলোর মধ্যে তো আলফা আছে, ক্যাপিটাল আলফা স্মল আলফা এরকম না? হ্যাঁ, ও মানে যে কোনো যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেখানে ক্যাপিটাল এবং স্মল যেগুলো ব্যাপার আছে, যে যে কোনো ল্যাঙ্গুয়েজে সেটাও মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই, অর্থাৎ কেস সেনসিটিভ এই টার্মটা মোটামুটি জেনারেল একটা টার্ম। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার স্পেস কি থাকতে পারবে? না, মাঝখানে Space স্পেস থাকতে পারবে না, মাঝখানে স্পেস থাকতে পারবে না। আগে স্পেস দিলে ওটা তো এমনিতেই অমিট করবে। ধরো তুমি হ্যালো লিখলা, অনেক দূর স্পেস দিয়ে হ্যালো, স্যার হাইফেন থাকতে পারবে? না, ওখানে যা বলা আছে এর বাইরে কিছুই থাকতে পারবে না। আচ্ছা, আগে স্পেস দিলেও সে, ও ইন্ডেন্টেশনের ব্যাপার আছে, সো আগে স্পেস দিলেও সে মাইন্ড করতেছে। ঠিক আছে, শুরুতে স্পেস দেওয়া যাবে না, তুমি মাঝখানে স্পেস দাও, মাঝখানে বলতে এটা শেষ হওয়ার পরে স্পেস দাও, সে মাইন্ড করবে না। কিন্তু ওই শুরুতে স্পেস দিলে সে ওইটা কি বলে ইন্ডেন্টেশন বলে একটা কথা আছে, এটা তার কাছে ম্যাটার করে। ইন্ডেন্টেশন আমরা আরো পরে দেখবো, সো ওইটা ম্যাটার করবে প্রথমে স্পেস দেওয়াটা। আচ্ছা, সো তোমার অ্যানসার কি পেয়েছো? জি স্যার। হাইফেন, ডলার সাইন, অন্য কোনো কিছুই থাকতে পারবে না। এইখানে যা বলা আছে এর বাইরে কোনো কিছু থাকলেই তুমি বলবা না, এটা পসিবল না। ওকে, সো এই জন্য আগে বলে দেওয়া আছে কি কি অ্যালাউড, তারপরে হচ্ছে এই অ্যালাউড এর মধ্যে আবার কি কি রেস্ট্রিকশন আছে সেই জিনিসগুলো তারা বলছে। সো এবার আসো আমরা একটু দেখে নেই যে আমরা কি ঠিকভাবে বুঝলাম কিনা। সো বলো দেখি কোন কোন এখানে যেই ভেরিয়েবলের নামগুলো লেখা আছে এর মধ্যে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। নাও তাহলে তোমাদেরকে 3 মিনিট সময় দেওয়া হলো, এর মধ্যে তোমরা নিজেরা ডিটারমাইন করে রাখো আর কি, নিজে দেখে দেখে। সো বলো দেখি এক্স এটা কি ভ্যালিড না ইনভ্যালিড? ভ্যালিড। ভ্যালিড স্যার। ভ্যালিড স্যার। ওকে, আন্ডারস্কোর 07 এটা ভ্যালিড। ভ্যালিড স্যার। ওকে, মিড আন্ডারস্কোর 90s ভ্যালিড। ভ্যালিড স্যার। ওকে, জিরো Zero. আন্ডারস্কোর ডলার আনভ্যালিড। Unvalid, sir. ইনভ্যালিড। ইনভ্যালিড। ওকে, হোয়াট দ্য হ্যাক এটা ইনভ্যালিড স্যার। Invalid, কোশ্চেন sir. মার্ক। ওকে, কোশ্চেন মার্ক আছে, মাঝখানে And স্পেস আছে। space আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ডলার্স আন্ডারস্কোর 90,000 ডলার্স এর কথা বলছিলেন স্যার, ডলার সাইনের জন্য ইনভ্যালিড হইতো। স্যার স্যার কমা আছে স্যার, ইনভ্যালিড তো স্যার। ইনভ্যালিড। ইনভ্যালিড কমার জন্য, তাই তো? Yes sir. ফাইন, Also invalid. ইনভ্যালিড স্যার। কারণ কি? স্যার ওই যে চিহ্ন এক্সক্লামেটরি সাইন। হ্যাঁ, আচ্ছা, ইজ দিস WORNG?
এটা কি রাইট না রং? রাইট ভ্যালিড। স্যার। স্যার ভ্যালিড স্যার। ভ্যালিড। ইয়েস স্যার। ওকে, তারপরেরটা? ইনভ্যালিড। ওকে, কোশ্চেন মার্ক আছে। সো যদিও এটা দেখতে ওই রঙের বানান ভুল হয়েছে, তোমরা অনেক সময় এটা দেখে মনে করো যে আসলে এটা ভ্যালিড না বা এরকম কোনো কিছু। বানান টানান তার কাছে এগুলো কোনো কিছু ম্যাটার করে না। নামের আবার Yes, sir. বানান তো জানোই তোমরা, সেটা কোনো ম্যাটার করে না। পরেরটা তোমার দেখতে সুন্দর দেখা গেল, ইজ দিস রং, একটা এই সাইন আছে কিন্তু তারপরেও এটা আসলে ভ্যালিড না। ওকে, কুড ইউ টলারেট ইট অ্যাজ ভেরিয়েবল? ভ্যালিড এটা ভ্যালিড। স্যার ভ্যালিড স্যার। ভ্যালিড। গ্রেট জব। ইনভ্যালিড। ইনভ্যালিড। কোটেড। কারণ কি? কোটেশন আছে, Quotation. তাই তো? এটা দিয়ে আমরা Yes, সাধারণত sir. স্ট্রিং বুঝাই, ভেরিয়েবল না। ওকে, সো এইগুলার এখানে সেগুলি দেওয়া আছে। আমাদের আশা করি সবগুলোই মিলেছে, কারণ প্রথম তিনটা আমরা ঠিক মানে ভ্যালিড বলেছি, তারপরে চারটা ইনভ্যালিড বলেছি, তারপরে ভ্যালিড ইনভ্যালিড বলতে বলতে গিয়েছি। সো সেগুলো ঠিকই আছে, তাই তো? ওকে, গুড। তাহলে তোমরা মোটামুটি বুঝে গেছো। এরপরে আসো, এখন এই যে বিভিন্ন ডেটা লিখতেছি, এই ডেটাগুলা কোনটার কি টাইপ বা কি কি ধরনের ডেটা আসলে পাইথন অ্যাকসেপ্ট করে। যেমন ধরো ওই যে আমরা যখন স্ট্রিং নিলাম তখন কিন্তু সে যোগ করলে পরপর দিয়ে দিয়েছে, a প্লাস বি যখন করেছিলাম আগে, বা এই যে এত ইনটু করলে সে পরপর এই সেম লেখাটাকেই পরপর ই করেছে। ঠিক আছে, ধরো একটু দেখাই। ধরো 10 ইকুয়াল টু এরকম দিলাম, 10 দিলাম, ঠিক আছে? তাহলে এরকম দিলাম, আরেকটা হচ্ছে ধরো এরকম নাম দিলাম 10 ইকুয়াল টু 10, ঠিক আছে? এখন ধরো এই 10 কে গুণ করলাম 3 দিয়ে, কত হবে? 30. 30। 30, ঠিক আছে। এখন এই 10 কে গুণ করলাম 3 দিয়ে, কি হবে? Also 30. স্যার 30। 10 তিনবার হবে স্যার 10। 3 বার হবে 10, হচ্ছে 30 হবে না? 1010 না স্যার। ওকে, এটা 10-এর নামটা একটু বদলে দিয়েছে। 10 একে 10, 10 দুগুণা 10, 10 3 10-এ 10 10 10, ঠিক আছে? সো 3 10-এ 30 কিন্তু এখানে নাই, কারণ কি? কারণ হচ্ছে এটা স্ট্রিং। ওকে, সো কখন আসলে এরকম করবে, কখন এরকম করবে, আর কি কি বা করা যাবে, সেগুলাও তো আমাদের একটু জানা দরকার আছে। সো সেইগুলার আসলে সেগুলো হচ্ছে টাইপের উপরে ডিপেন্ড করে, এটা কি টাইপের ভেরিয়েবল বা কি টাইপের ডেটা। তো এই কি কি টাইপ আছে সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। সবগুলো এখন দেখবো না, আমরা জাস্ট কয়েকটা সম্পর্কে বলবো, জাস্ট আস্তে আস্তে আমরা এগুলি আরো ট্রাভার্স করব। সো টাইপ দেখার জন্য সহজ একটা উপায় হলো টাইপ লিখে এরপরে ভেরিয়েবলের নামটা যদি লিখো, তাইলে সে এটা টাইপ বলে দিবে। যে str, স্ট্রিং কে আমরা সংক্ষেপে str বলি, সেই str দেখাইলো মানে হচ্ছে এটা একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল। তুমি ইয়ের টাইপটা দেখো, টাইপ 10, এটা একটা ইন্টিজার, সেটার মধ্যে ইন্টিজারের যে সমস্ত অপারেশন হয় সেই অপারেশন গুলো হবে, ঠিক আছে? সো এখানে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি। str তো গেল টেক্সট টাইপের জন্য, নিউমেরিক ডাটা টাইপ অনেকগুলো আছে, ইন্টিজার আছে, ফ্লোটিং পয়েন্ট আছে। যেমন তুমি টাইপ দিয়ে আমরা ডাইরেক্ট লিখি টাইপ 4.5 দিলাম, ভেরিয়েবল না দিয়ে ডাইরেক্টলি কনস্ট্যান্টটা দিলেও হবে। সো সে বলতেছে ফ্লট, ঠিক আছে? তারপরে তুমি টাইপ দিয়ে 5j যদি লিখি, দেখতেছো সে লিখলো কমপ্লেক্স। আই দিলে হয় কিনা দেখি। আচ্ছা, আই দিয়ে সে আসলে কমপ্লেক্স নাম্বারের ওই এটা করে না, সে জে দিয়ে করে আর কি। সো শুধু জে কেই সে কমপ্লেক্স নাম্বারের ওই ইমাজিনারি যে পার্টটা সেটা জে দিয়ে সে স্পেসিফাই করতেছে। বা তুমি 1+ এরকম যদি লিখো, এটাও কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার হ্যান্ডেল করার জন্য এখানে একটা ডেটা টাইপ আছে, এটা সাধারণত অন্য ইয়েতে থাকে না, অন্য ল্যাঙ্গুয়েজ গুলোতে থাকে না।
ওকে, তারপরে এই সিকোয়েন্স, লিস্ট, টাপল, রেঞ্জ এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। ডিক্ট মানে ডিকশনারি, এগুলি বা বুলিয়ান ডেটা টাইপ আমরা ট্রু ফলস যদি দেখি, ধরো টাইপ ট্রু, অর্থাৎ কন্ডিশনের ক্ষেত্রে কন্ডিশন কিন্তু ট্রু হয় বা ফলস হয়। সো সে এটাকে যে বুল টাইপ বলতেছে, ট্রু লিখো বা ফলস লিখো, এগুলো হচ্ছে এক ধরনের ডেটা টাইপ। ধরো 5 ইকুয়াল ইকুয়াল 6, এই যে আমরা 5 ইকুয়াল ইকুয়াল পরে দেখাবো না, 5 গ্রেটার দেন 6, এটা কি ট্রু নাকি ফলস? ফলস। ফলস, কারণ 5 আসলে 6 এর চেয়ে বড় না। সো তুমি এটা যদি লিখো, দেখো সে দেখাচ্ছে ফলস। সো এইটার ডেটা টাইপটা হচ্ছে এই ধরনের বুলিয়ান। জাস্ট বুলিয়ান বলতে আমরা বুঝাই দুইটার যে কোনো একটা আর কি, আইদার ট্রু অর ফলস। এরকম আরো বিভিন্ন ডেটা টাইপ আছে, এগুলার সবগুলো আমরা দেখবো না, যেগুলো আমাদের দরকার, যেমন লিস্ট, টাপল, রেঞ্জও আমরা ইউজ করব, ডিকশনারিও ইউজ করব, সেট কিছু কিছু ক্ষেত্রে ইউজ করতে পারি, বুলিয়ান ইউজ করব, ঠিক আছে। সো এখানে একটু আগে আমরা দেখিয়েছি যে কোনো টাইপ, একটা ভেরিয়েবল পেলে সেটা টাইপ দেখার জন্য জাস্ট এই টাইপ, এই জিনিসটা লিখতে হয়। ওকে, এরপরে আসো। আচ্ছা, অনেক সময় তোমার এরকম কোনো কিছু দরকার হতে পারে যেটা তুমি এখানে কোনো কিছু উল্টাপাল্টা লিখলেই কিন্তু, ধরো তুমি এখানে 5x ইকুয়াল টু 8 লিখলা, তারপরে তুমি কোনো কিছু উল্টাপাল্টা লিখতেছো, ওর সিনট্যাক্সের সাথে যায় না এরকম কোনো কিছু লিখতেছো, তাইলে সে কি এরর দেখাচ্ছে না? কিন্তু এমন তো হতেই পারে কোনো একটা জায়গায় জটিল একটা ক্যালকুলেশন করেছো, তোমার ওখানে কমেন্টে কিছু লেখা দরকার হতেই পারে, বা এমন লজিক দিয়েছো যে তুমি নিজেই পরে এটা ভুলে যাবা। সো সেই ক্ষেত্রে তোমার এটা হতেই পারে যে তুমি লিখে রাখবা যে এখানে আমি আসলে এই কাজটা করেছিলাম। আমাদের প্রোগ্রামের বিষয়টা কিন্তু এরকমই, তুমি কিন্তু সরি, আমাদের প্রোগ্রামিং এর বিষয়গুলো এরকমই যে তুমি আজ থেকে ধরো 3-4 মাস পরে তোমার প্রোগ্রাম দেখে তুমি নিজেই বুঝতে পারবা না যে এটা আমি আসলে কি করেছিলাম, ঠিক আছে। এই জন্য এই ধরনের কিছু কমেন্ট করে রাখা ভালো তোমার তোমার ল্যাঙ্গুয়েজে। ধরো আমরা x ইকুয়াল টু 5 প্লাস 6, এটার মধ্যে আমরা কমেন্ট করে লিখে রাখতে চাই যে আমরা বাংলিশে যদি লিখি, আমরা এখানে যোগ করেছি, ঠিক আছে। সো এরকম কোনো কিছু একটা লিখে রাখতে চাও, কিন্তু তোমার তার সিনট্যাক্সের সাথে যদি না যায়, তাহলে সে কি বলবে এখানে ঝামেলা। কিন্তু তুমি যদি এটা এই ধরনের কমেন্ট করে রাখতে চাও, তাহলে তার একটা ওয়ে আছে। যদি একটা লাইন মানে এইখান থেকে বাকি অংশ পুরাটা কমেন্ট করে দিতে চাও, অর্থাৎ কম্পিউটার কি করবে, প্রথমে নিয়েই তোমার প্রোগ্রামটা নিয়েই ওই অংশগুলো ফেলে দিবে, ওই অংশগুলো তার কোনো কাজে লাগবে না। সো সেই ধরনের কমেন্টের জন্য এটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্টিং। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে সাধারণত সিঙ্গেল লাইন কমেন্টিং এবং মাল্টি লাইন কমেন্টিং থাকে। মাল্টি লাইন মানে হলো একাধিক লাইন তুমি কমেন্ট করতে চাও, সেই ক্ষেত্রে মাল্টি লাইন কমেন্টিং এর অপশন আছে। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টিং। দেখো এই তুমি এটা লিখলা, সে এক্স এর মধ্যে সব ঠিকঠাক মতোই রেখেছে এবং ঠিকঠাক মতোই কাজ করেছে, কোনো এরর দেখায় নাই, ঠিক আছে। সো হ্যাশ দিয়ে হচ্ছে আমরা হ্যাশের পরে যা লিখবা ওই লাইনের আর কোনো কিছুই কাউন্ট হবে না। সো এইভাবে সিঙ্গেল লাইন কমেন্টিং আমরা করে থাকি। মাল্টি লাইন কমেন্টিং এর জন্য তিনটা এই সিঙ্গেল ইনভার্টেড কমা যে আছে, এই তিনটা ইনভার্টেড কমা দিয়ে শুরু হয় এবং তিনটা ইনভার্টেড কমা দিয়ে শেষ হয়। যেমন ধরো আমরা এখানে যদি করি x ইকুয়াল টু 78, আমরা লিখতেই আছি আমাদের মতো করে লিখতে আছি, যত খুশি লিখবো, যা খুশি লিখবো, কেউ কিছু বলবে না, ইভেন ইন্টারপ্রিটারকে তুমি যদি এখানে গালিও দাও সে কিছু বলবে না। ওকে, সো এরকম ভাবে তুমি যত লিখতে থাকবা সে কিন্তু
কিছু বলবে না, এবং যখন তুমি এরকম 3টা ইনভার্টেড কমা দিয়ে শেষ করবা তখন সে এটা শেষ করে দিবে। এখানে যদিও সে এই জিনিসটা মানে আলাদাভাবে প্রিন্ট করে বা ই করে দেখিয়েছে, কিন্তু তোমার ইয়ের ক্ষেত্রে নরমাল ফাইলে যখন প্রোগ্রাম লিখবা এটা আর সে এটা ফেলে দিবে সোজা কথা, ঠিক আছে, এটা আর সে দেখাবে না। আচ্ছা, এখানে দেখানোর একটা কারণ আছে, এটা আপাতত আমরা ডিসকাস করতে চাচ্ছি না, কারণ অনেক কিছু বলতে হবে সেক্ষেত্রে। তোমরা আস্তে আস্তে কোর্সের শেষের দিকে মনে থাকলে আবার বলো, তখন তোমরা বুঝে যাবা এটা কি আসলে। সো আমরা সিঙ্গেল লাইন কমেন্টিং এবং মাল্টি লাইন কমেন্টিং সম্পর্কে জানলাম। এখন আসো পাইথনের অপারেটর আমরা অনেকগুলাই দেখেছি, কিন্তু এই অপারেটর গুলা সম্পর্কে একটু অর্গানাইজ ভাবে আমরা জানি, ঠিক আছে। সো অনেক ধরনের অপারেটর আছে, অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, আইডেন্টিটি অপারেটর, মেম্বারশিপ অপারেটর, বিটওয়াইজ অপারেটর, ঠিক আছে। সো এগুলার বেশিরভাগ অপারেটরই তোমরা চিনো, আমি একটু তাও পরিচয় করিয়ে দিচ্ছি। অ্যারিথমেটিক অপারেটর অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই 3টা নিয়ে, এই 4টা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, সবাই জানে। এরপরে এই যে পার্সেন্টেজ চিহ্নটা দেওয়া আছে, এটা কি অপারেটর বলতে পারো কেউ? পার্সেন্টেজ একটা সাইন দেওয়া আছে, যে এই যে পার্সেন্টেজ সাইন দেওয়া আছে, এটা কি অপারেটর বলতে পারবা? কেউ নাই? এটাকে বলা হয় মডুলাস অপারেটর। সো মডুলাস বলতে তোমরা যেটা বুঝো সেটা হচ্ছে ওই যে কি বের করা, পরম মান বের করা, এটা আসলে সেটা না। এই মডুলাস আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মডুলাস অপারেটর দিয়ে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে একটা ভাগ করলে পরে ভাগ ফল তো আছে, ঠিক আছে, ভাগ শেষ যেটা আছে অর্থাৎ রিমাইন্ডার, সেই রিমাইন্ডারটা বের করা, এটাকে তোমার এইটা দিয়ে আমরা সেই জিনিসটা করে থাকি আর কি, ঠিক আছে। যেমন মনে করো 6 মড, আমরা সংক্ষেপে এটাকে মড বলি, 6 মড কত দিব, 4 দেই, 6 মড 4 দিলে আসবে 2, ঠিক আছে। কোন একটা নাম্বার দিলা, মড 56, সো 38, অর্থাৎ এই দুইটাকে ভাগ করলে ভাগ শেষ কত হয় সেটা সে আমাদেরকে দিচ্ছে, এটাকে বলা হয় মডুলাস অপারেটর, ঠিক আছে। যে অপারেটর গুলো আমরা একটু কম চিনি সেগুলো সম্পর্কে আমি একটু বলে যাব। এটা মডুলাস অপারেটর, এটা একটু আগেই বলেছি, এটার নাম হচ্ছে এক্সপোনেনসিয়েশন অপারেটর, ঠিক আছে। এক্সপোনেনসিয়েশন অপারেটর এটা হচ্ছে পাওয়ার এ নিয়ে যায়, সো 5 টু দি পাওয়ার 50 ধরো দিলাম, ওকে। গুড, সায়েম সাদিক, তুমি সুন্দর আঁকতে পেরেছো, কিন্তু আমরা অ্যানোটেশন এখন ডিসেবল করে দিব, তুমি এরপরে যত খুশি পারলে এঁকো, ওকে। আচ্ছা, সো এই যে দেখো সুন্দরভাবে আমরা 5 টু দি পাওয়ার 50 বের করে ফেললাম। এটা কিন্তু তুমি এত সহজে সি তে বের করতে পারতা না, সি তে মানে কি বলে পাওয়ার বের করতে 2 টু দি পাওয়ার 63 পর্যন্ত বের করতে পারবা, 64 বের করতে গেলে অবস্থা খারাপ, আর এরপরে অনেক কষ্ট করতে হবে আর কি। পাওয়ার বের করতে মানে এত বড় সংখ্যা নিয়ে কাজ করা এত সহজ না। এখানে তুমি যদি 5 টু দি পাওয়ার 500 দাও, তারপরেও সে বের করে নিয়ে আসতেছে, ইভেন 5000 দিলেও বের করে নিয়ে আসতেছে, দেখছো, এবং খুবই দ্রুত বের করে নিয়ে আসতেছে। তুমি সি দিয়ে, যারা সি পারে তাদেরকে বইলো 5 টু দি পাওয়ার 5000 একটা প্রোগ্রাম লেখার জন্য এটা বের করতে, অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝতে পারছো। সো এগুলা পাইথনে খুব সহজেই করা যায়। আচ্ছা, তারপরে এটা সম্পর্কে তো বলেছি, ফ্লোট ডিভিশন, ঠিক আছে, এবং দেখিয়েছি। আচ্ছা, এরপরে আমরা আসলাম অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের কিছু বৈশিষ্ট্য, কিছু প্রপার্টিজ বলতে হয়। অ্যাসাইনমেন্ট অপারেটরের বাম পাশে সবসময় একটা এবং কেবলমাত্র একটাই ভেরিয়েবল থাকতে পারবে। ডান পাশে অনেক কিছু থাকতে পারবে, অনেক ক্যালকুলেশন থাকতে পারবে, কিন্তু বাম পাশে একটা ভেরিয়েবল থাকবে, এবং সেই ডান পাশের জিনিসগুলো ক্যালকুলেট করে বাম পাশের যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটার মধ্যে সে রেখে দিবে, ওকে, বুঝতে পারলা তো? আচ্ছা, তারপরে হচ্ছে প্লাস ইকুয়াল। প্লাস ইকুয়াল মানে হচ্ছে, যেমন ধরো একটু দেখাই, x ইকুয়াল টু
x ইকুয়াল টু 5, আমাদের অনেক সময় দরকার হয় যে x এর সাথে আরো 10 যোগ করব, তখন আমরা কি লিখবো, x ইকুয়াল টু x প্লাস 5, ঠিক আছে, বা সরি 10 যোগ করব, সো x প্লাস 10। সো এখানে কি করতেছে, ডান পাশে ইকুয়াল যে সাইনটা আছে অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটরটার ডান পাশে x এর মান 5 আছে, তার সাথে 10 যোগ করতেছে, কত হচ্ছে 15, এটা স্টোর করতেছে এই বাম পাশে যে x আছে এই x এর মধ্যে, ঠিক আছে। তার মানে x এর মান এখন কত হয়ে গেল, 15। তুমি x এর মান যদি দেখো 15 হয়ে যাবে। প্রোগ্রামাররা যেহেতু লেজি, এই জন্য এটাকে সংক্ষেপ করার জন্য এরকম করেছে, প্লাস ইকুয়াল 10 যদি করো, বা ধরো এখন আমরা 30 করলাম, 35 করি, কারণ নাইলে আবার বলবা যে 15 দুগুণা 2 গুণ যোগ করলাম, কোনো কারসাজি আছে কিনা। ওকে, সো 35 যদি এই x এর ভ্যালু আগে যা ছিল তার সাথে যদি 35 যোগ করতে চাই, তাহলে এইভাবে করে রাখতে পারি। ইভেন তুমি এখানে যদি আরো ক্যালকুলেশন করতে চাও, সেই ক্যালকুলেশনও করতে পারো। x প্লাস ইকুয়াল, ধরো y ইকুয়াল টু 54 দিলাম, সো x প্লাস ইকুয়াল টু 2 ইন্টু y, সো এটা 2 গুণ হয়ে y এর 2 গুণ হয়ে 54 দুগুণে 108, সো 50 এর সাথে 108 যোগ হয়ে 158 হয়েছে। কিন্তু এইগুলার ক্ষেত্রে, এই প্লাস মাইনাস এগুলার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যেই দুইটা অপারেটরের উপরে বা যাদের উপরে কাজটা করবা তাদের টাইপ মিল থাকতে হবে। যেমন তুমি x প্লাস ইকুয়াল যদি হ্যালো দাও, হবে না, বলবে যে একটা স্ট্রিং আর একটা ইন্টিজার, এই দুইটার মধ্যে আনসাপোর্টেড অপারেন্ট টাইপস, হচ্ছে না, ঠিক আছে। কিন্তু তুমি ধরো দিলা k ইকুয়াল টু হাই, সরি হাই দিলা, ঠিক আছে, তারপর k প্লাস ইকুয়াল ভাই দিলা, ঠিক আছে, তাহলে কে আসতেছে হাই ভাই, ঠিক আছে। সো একই টাইপ হলে আসলে কাজ করা যাচ্ছে, এই জিনিসগুলা কাজ করতেছে। সো সিমিলারলি প্লাস ইকুয়াল এর মতো মাইনাস ইকুয়াল মাইনাস করে দিচ্ছে। তোমার ইয়ের ক্ষেত্রে এই যে এইখানে তুমি যদি প্লাস এর জায়গায় মাইনাস করো, তাহলে কি হয় দেখো, বলবে যে সম্ভব না, স্ট্রিং এর ক্ষেত্রে মাইনাস ইকুয়ালটা সাপোর্ট করে না। আর মাইনাসটা যদি ইকুয়াল টুর পরে দেই, না, কাজ হবে না, মাইনাসটা ইকুয়াল টুর পরে দিলে কাজ হবে না, যেভাবে আছে সেভাবেই দিতে হবে, বুঝছো। ধরো এই x মাইনাস ইকুয়াল 52 দিলা, কাজ হলো। কিন্তু তুমি চাচ্ছ এটা পরে দিতে, কিন্তু কোনো কাজ হবে না, একেবারে এটা কি, এটা হলো ওই পরে x ইকুয়াল টু মাইনাস 52 হয়ে গেছে আর কি, ঠিক আছে। 52 আগে মাইনাস হিসাবে নিয়ে এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর ধরে এটাকে একটা সংখ্যা ধরে কাজ করেছে, বুঝতে পেরেছো। সেই এইগুলাকে বলা হয় লজিক্যাল ভুল। তুমি লজিক্যালি ভুল করে রাখবা, সে কিন্তু এটা ধরতে পারবে না। আচ্ছা, সো এখানকার এই অ্যারিথমেটিক অপারেটর প্রত্যেকটার জন্য এক একটা আছে, অ্যাসাইনমেন্ট অপারেটরের এক একটা ভার্সন আছে, অনেক সময় এগুলাকে অ্যাডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটরও বলা হয়। ওকে, সো এই পর্যন্ত আসলে আর বলা লাগবে না। এরপরে এন্ড ইকুয়াল, এটাকে বলা হয় অর ইকুয়াল, এটা হচ্ছে জর ইকুয়াল, এগুলা হচ্ছে বিট ওয়াইজ শিফট। সো এটার জন্য, এইগুলা বলার জন্য তোমার এই বিট ওয়াইজ অপারেটরটা একটু আগে বলে আসতে হবে। বিট ওয়াইজ এন্ড অর এগুলা বুঝো তো। বিট ওয়াইজ এন্ড মানে হচ্ছে বাইনারিতে কাজ করে আর কি। ধরো একটা নাম্বার আছে 5 ধরা ঠিক হবে না, ধরো কত 11 আর 13 যদি ধরি, 11 আর 13 ধরলাম, তাহলে এটার বাইনারি রিপ্রেজেন্টেশন কি হবে, 11 এর 8, 4 এর এখানে 0, এটা হচ্ছে এটার বাইনারি রিপ্রেজেন্টেশন, আর 13 এর হচ্ছে আর 2 বাড়বে, তার মানে হচ্ছে এইরকম, এটা হচ্ছে 13, তাই তো। সো এখন আসো যদি এন্ড করি, তাহলে সে কি করবে, এন্ড করলে পরে সে বিট ওয়াইজ প্রতিটা বিটে দেখবে, প্রতিটা বিটের ক্ষেত্রে দেখবে হচ্ছে কি দেখবে বলতো,
দুইটাই যদি 1 থাকে তাহলে সে নিচে 1 নামাবে, আর দুইটার একটা, এই দুইটার একটাও যদি 0 থাকে 0 আসবে, দুইটার একটাও যদি 0 আসে থাকে 0 থাকবে, 1 1, সো এটা 1 আসবে। তাহলে এই নাম্বারটা কত হলো? 8 আর 1 কে 9, তার মানে দুইটার এন্ড করলে, বিটওয়াইজ এন্ড করলে আসলো 9। সিমিলারলি অর হচ্ছে জাস্ট একটু ভিন্ন। অরের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা কি বলতো, দুইটার একটাও যদি 1 থাকে তাহলে 1 নামে, আর বাকি যদি দুইটাই 0 থাকে তাহলে 0 নামে, এছাড়া বাকি সবসময় 1 নামে। সো এখানে 1 আছে, 1 আছে, আমরা 1 নামাচ্ছি, 1 আছে 0 আছে, যেহেতু একটা 1 আছে 1 আসলো, এখানে 0 আছে, এখানে 1 আছে 1 নামলো, এখানে 1 আছে, এখানে 1 আছে 1 নামলো। এর পাশে এর আগে 0 0 যদি থাকে তাহলে 0 0 হলে 0 নামবে আর কি, এরকম আর কি। সো এইটা কত? 15, সরি, সো 11 11 আর 13 এর বিটওয়াইজ অর হচ্ছে 15। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার আমরা যদি আসি বিটওয়াইজ জর, জরটা কি? দুইটা যদি সেম হয় তাইলে 0 নামবে, আর দুইটা যদি ডিফারেন্ট হয় তাহলে 1 নামবে। তাহলে 1 আর 1 দুইটা সেম, 0 1 0 দুইটা ডিফারেন্ট, 1 নামলো। ও 0 1 দুইটা ডিফারেন্ট, 1 নামলো। ঠিক আছে, 1 1 দুইটা সেম, 0 নামলে। 0 0 থাকলেও আসলে 0 নামতো। ঠিক আছে, সো এটা কত হলো? 6, তাই তো? 6। আচ্ছা, সো এন্ড, অর, জর, এগুলো বুঝলা তো? এগুলাকে বলা হয় বিটওয়াইজ অপারেটর। আমরা একটু এখানে করে দেখি আমাদের রেজাল্টগুলো মিললো কিনা। 11 এন্ড 13, দেখো 9 আসতেছে, আমাদের কিন্তু 9ই আসছিল বিটওয়াইজ এন্ড। ওকে, 11 অর 13, 15 আসতেছে। 11 জর 13, XOR বলে অনেকেই, সো 6 আসলো। ওকে, তাহলে আমরা কি এরপরে যেতে পারি? জিনিসগুলো একটু মুছলাম। ওকে, এরপরে বাকি আছে হচ্ছে লেফট শিফট এবং রাইট শিফট অপারেটর। দুইটা অপারেটর আছে, যেটা লেফটের দিকে যাচ্ছে সেটা লেফট শিফট অপারেটর, যেটা রাইটের দিকে যাচ্ছে সেটা রাইট শিফট অপারেটর। এটা কোন দিকে যাচ্ছে বলো তো? লেফট। বাম দিকে যাচ্ছে, অর্থাৎ লেফটের দিকে যাচ্ছে, সো এটা লেফট শিফট অপারেটর। আর এটা ডান দিকে যাচ্ছে, এটা রাইট শিফট অপারেটর। সো ধরো এই 13 সংখ্যাটা নিলাম, 1 1 0, 13 না নিয়ে 12 নেই। ওকে, 12 নিলে পরে 1 1 0 0, এই নাম্বারটা। ওকে, এই নাম্বারটাকে যদি এক ঘর লেফট শিফট, এটা কি রাইট শিফট, এক ঘর রাইট শিফট করি, তাহলে এটা চলে আসবে এখানে, এটা ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, এই ডিজিটটা ভ্যানিশ হয়ে যাবে, এই ডিজিটটা এখানে চলে আসবে, এই ডিজিটটা এখানে চলে আসবে, এই ডিজিটটা এখানে চলে আসবে। সরি, এটা তো এখানে 1, সো এইটা হবে হলো রেজাল্টিং নাম্বার। আগে তো 0 যেগুলা আছে সেগুলো আছেই, এক ঘর করে সবগুলা শিফট হবে ডান দিকে। যদি দুই ঘর শিফট করি তাহলে এটা চলে যাবে হচ্ছে এখানে, দুইটা ঘর বাদ হয়ে যাবে, এটা চলে যাবে এখানে, তার মানে 1 1 আসবে। সো এখন কথা হচ্ছে এটা যদি বাইনারিতে দেখো তাহলে এটা হবে হচ্ছে 6, এটা যদি বাইনারিতে দেখো তাহলে এটা হবে 3। লেফট শিফট যেটা, এটা দেখলাম রাইট শিফট। লেফট শিফট জাস্ট তার বিপরীত। 13 যদি এটা হয় তাহলে লেফট শিফট হচ্ছে এটাকে এক ঘর এদিকে সরিয়ে দিবে, তার মানে এখানে আসবে 1, এটাকে আরেক ঘর সরিয়ে দিবে, এটা আসবে 0, এবার আবার আসবে 1, এটা আরেক ঘর সরলো, এখানে আসলো 1, আর এইদিকে একটা 0 অ্যাড হবে। ঠিক আছে, তাহলে এই 13 হয়ে যাবে। এটা যদি হিসাব করো দেখবা যে এটা 26 আসতেছে। সো আমরা এটা একটু করে দেখি। 12 রাইট শিফট 1, সো 6 আসলো। 12 রাইট শিফট 2, 3 আসতেছে। 13 লেফট শিফট 1, 26 আসতেছে। ঠিক আছে, সো সে হচ্ছে বিটওয়াইজ এভাবে কাজগুলো করে তোমাকে দেখাচ্ছে। বুঝতে পারলা কিনা লেফট শিফট এবং রাইট শিফট? জি স্যার।
ওকে, একজনই জি স্যার বলতেছো, আমি তার পক্ষ থেকে বাকিদের অ্যান্সার নিয়ে নিচ্ছি। সো যদি সমস্যা হয় বইলো, নেক্সট দিন বইলো। আজকে হয়তো শেষের দিকে, যেহেতু এখন কতজনের কনসেন্ট্রেশন আছে আমি জানি না, তারপরেও একটু আমি বলে যাচ্ছি আর কি। হলে পরে আমরা আবার বলবো, সমস্যা নাই। আচ্ছা, তারপরে এখানে আছে কম্পারিজন অপারেটর আছে। কম্পারিজন অপারেটর দিয়ে জাস্ট কম্পেয়ার করে। ইকুয়াল ইকুয়াল দিয়ে হচ্ছে দেখি আমরা এইটা ওইটা সমান কিনা। যেমন ধরো 5 ইকুয়াল ইকুয়াল 6 মাইনাস 1, এটা ট্রু আসতেছে। যদি জাস্ট 5 ইকুয়াল ইকুয়াল 6 দিতাম বা 6 প্লাস 1 দিতাম, ফলস আসতো। নট ইকুয়াল, এটাকে বলা হয় নট ইকুয়াল অপারেটর। ঠিক আছে, সো 5 কি 6 এর 5 6 এর অসমান, 6 এর সমান না, এটা বোঝানোর জন্য এটা ইউজ হয়। ওকে, তারপরে তোমার গ্রেটার দেন, লেস দেন, এগুলাকে অনেক সময় রিলেশনাল অপারেটর বলা হয়ে থাকে, আর এই দুইটাকে অনেক সময় ইকুয়ালিটি অপারেটর বলে। ঠিক আছে, সো নাম না জানলেও খুব একটা সমস্যা নাই। আচ্ছা, তারপরে লজিক্যাল অপারেটর, এটা এন্ড অর নট। এন্ড অর নট হচ্ছে তুমি যদি দুইটা কন্ডিশনকে, ধরো 6 গ্রেটার দেন 9 অর 7 লেস দেন 89, দুইটা, এখানে দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে 6 গ্রেটার দেন 9, এরপরে আমরা দিলাম অর। এটা আসলে এইভাবে অর লিখলে হবে না, এইভাবে অর লিখতে হয় পাইথনে, ওই অর যে অপারেটরটা আছে এই যে এখানে। ঠিক আছে, সো সেই অর আমরা দিলাম। সো দুইটা কন্ডিশন। অর মানে হচ্ছে এটা অনেকটা ওই যে লজিক্যাল বা বিটওয়াইজ অপারেটর অর এর যে কনসেপ্ট দেখলাম, সেই কনসেপ্টে এটা কাজ করে। অর্থাৎ এই দুই পাশের যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে, যদি একটাও ফলস হয় তাহলে সে ফলস রিটার্ন করবে। সো এটা কি হবে, ট্রু হবে না ফলস হবে এই পুরো কন্ডিশনটা? স্যার ফলস হবে। ফলস কেন? না স্যার ট্রু হবে। কেন ট্রু হবে? কারণ হচ্ছে স্যার একটা ট্রু আছে। গুড, সো এই পাশেরটা ট্রু আছে, এই পাশেরটা যদিও ফলস কিন্তু এই পাশেরটা ট্রু। সো এটা যেহেতু আমরা অর দিয়ে দিয়েছি, এটা ট্রু দেখাবে। কিন্তু এই ট্রুর জায়গায়, এই জায়গায় অরের জায়গায় যদি আমরা এন্ড দিতাম তাইলে আমাদেরকে ফলস দেখাচ্ছিল। আমি আর 5টা মিনিট সময় নিচ্ছি, হ্যাঁ, সমস্যা নাই তো? নাকি কিছুই বুঝতেছো না? আচ্ছা, নট জিনিসটা জাস্ট এই কন্ডিশনটাকে অপোজিট করে দেয়। ধরো 6 লেস দেন 6 গ্রেটার দেন 9 যে আগে লিখছিলাম, এটাকে আমরা নট লিখলাম, মানে হচ্ছে এটা এটার অপোজিটটা প্রকাশ করবে। অর্থাৎ এটা ছিল ফলস, এটাকে সে দেখাবে ট্রু। ঠিক আছে, নট করলে পরে। ওকে, সো নট অপারেটর সম্পর্কে আমরা জেনে গেলাম। সো এখানে লজিক্যাল অপারেটর গুলো আমরা জানলাম। আইডেন্টিটি ইজ নট, অর্থাৎ এইটা কি ওইটা কিনা, এরকম স্ট্রিং এর জন্য অনেক সময় ইউজ হয়। মেম্বারশিপের জন্য তোমার ইন, নট ইন, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো লিস্টের মধ্যে কোনটা আছে না, এটা বোঝানোর জন্য। আর বিটওয়াইজ অপারেটর তো আমরা বললামই। ওকে, সো এটা দিয়েই আজকে শেষ করব। তোমরা জাস্ট এই তোমাদেরকে 2 মিনিট সময় দেওয়া, অবশ্য 2 মিনিট লাগবে না, তোমরা এগুলার জাস্ট রেজাল্টটা কি হবে এটা দ্রুত একটু করে ফেলো দেখি। আচ্ছা, আমি কি একটু সময় দিব নাকি এখনই বলে বলে যাব, তোমরা অ্যান্সার বলে বলে যাবা? এটাই আজকে শেষ, এরপরে আর কিছু নাই। শুনতে পাচ্ছ তো আমার কথা? জি স্যার। তোমরা কি এখন ছুটি চাচ্ছ? মানে আমি সাথে সাথেই করে যাব নাকি তোমাদেরকে 2 মিনিট সময় দিব? তোমরা যেটা বলো, মানে এটাতে স্যার কি মনে করবে বা এগুলি এগুলি কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নাই কিন্তু।
ওকে ওকে ঠিক আছে। সো 58 mod 5 কত হবে রেজাল্টটা বলো তো? 3 sir. 3। ওকে 2 exponentiation 4 কত হবে? 16 16। ওকে 9 ইন্টিজার ডিভিশন বলি আমরা এটাকে, 9 ইন্টিজার ডিভিশন 2 কত হবে? স্যার 4। 4 স্যার। 4। আমার হাতের লেখা খুব একটা সুবিধার না। ওকে 68 not equal to 75 ট্রু। ওকে ট্রু এর বানানটাও কিন্তু খেয়াল রেখো। ওকে 36 minus 5 greater than 35 ফলস। ফলস। ওকে তারপরে পরের এইটা It is true. ট্রু টি। ওকে not 5 equal 6 ট্রু স্যার। ট্রু। তারপরে 5 and 6 বিটওয়াইজ অপারেটর। 5 হচ্ছে দেখতে এরকম আর 6 হচ্ছে দেখতে এরকম, তাহলে কত হচ্ছে? বিটওয়াইজ এন্ড করলে কত হচ্ছে? স্যার 1 হুম 1 1 1 হচ্ছে। 1 1 1 এন্ড করলে কিন্তু না Sir, স্যার 1 0 0. 1 0 1 0 0 0 মানে এটা হলো বাইনারিতে 1 0 0 আর ডেসিমেলে কত হবে? বাইনারি থেকে ডেসিমেল দ্রুত আনতে পারো না? এটা হচ্ছে 1 এর ঘর, এটা হচ্ছে 2 এর ঘর, এটা হচ্ছে 4 এর ঘর, 2 টু দি পাওয়ার 1 2 3 আর কি, যে 0 1 2, তো 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। সো এখানে যদি 1 0 0 হয় তার মানে এটা মানে কত? 4, তাই তো? 5 or 6 কত হবে? অর মানে হচ্ছে এগুলো সবগুলাতেই 1 1 1 নামতেছে, 0 1 1 নামতেছে 1, তার মানে এই সবগুলা 1 আছে। তার মানে হচ্ছে 2 যোগ 4 যোগ 2 যোগ 1, তার মানে হচ্ছে কত? 5 জর 6। জর হলে পরে এই দুইটা এখানে 1 1 হচ্ছে 0 আর বাকি 0 1 এ 1 আর 1, এটা হলো 2 এর ঘরে 1 আর 1 এর ঘরে 1 আছে, তার মানে হচ্ছে 3, তাই তো? 5 রাইট শিফট 2, এটা আমি বলে দিব না, এটা তোমরা স্যার জটটা বুঝি নাই স্যার। জরটা বুঝো নাই। এই যে একটু মুছে নেই। জরটা হচ্ছে যখন দুইটা বিট সমান হয়, যখন দুইটা বিট সমান হয় তখন 0 নামে, আর যখন দুইটা বিটের দুইটা ডিফারেন্ট হয় তাহলে 1 নামে। সো এখানে 1 আছে, এখানে 0 আছে, সো 1, বুঝতে পারছি। এখানে 0 আছে, এখানে 1 আছে, সো 1, এখানে 0, সো এটা হচ্ছে 3 আর কি। আচ্ছা 5 রাইট শিফট 2, 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন তো এরকম। এখন 2 ঘর শিফট করলে কত হবে? এটা বাদ হয়ে যাবে, এটাও বাদ হয়ে যাবে, এইটা আসতেছে এককের ঘরে, ঠিক আছে? আর বাকি আগের যে জিরোগুলো সামনে আসতেছে, তার মানে আসলে কত হচ্ছে? 1। সো আমরা একটু রেজাল্টটা মিলিয়ে ফেলি। প্রথমে অ্যানসার হচ্ছে 3 বলছি, তারপর 16, তারপরে 4, 3 16 4, তারপরে ট্রু ফলস ট্রু ট্রু, ট্রু ফলস ট্রু ট্রু, ওকে, তারপরে 4 7 3 1, 4 7 3 1। সো আমাদের হয়ে গেছে, ঠিক আছে? সো আজকের ক্লাস এ পর্যন্ত।